যে টাইটেল হলো হুইল অফ ফরচুন, এবং সাবটাইটেল হলো এমা ডানকান ডিসকাসেস দি পোটেনশিয়াল ইফেক্টস অন দি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি অফ দি ডিজিটাল রেভলিউশন। সো এমা ডানকান তিনি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যে ডিজিটাল রেভলিউশন হচ্ছে সেটার বিভিন্ন পোটেনশিয়াল ইফেক্ট নিয়ে আলোচনা করবেন। সো এখানে আমাদের কোয়েশ্চেন টাইপ আজকে দেখেন, এখানে বলছে কি কোয়েশ্চেন 14 থেকে 21 বলছে দিস রিডিং প্যাসেজ হ্যাজ 7 প্যারাগ্রাফস A to G, which paragraph mentions the following questions, মানে কোয়েশ্চেন 14 থেকে 21 কোন কোন প্যারাগ্রাফে আছে, রাইট দি অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স। আচ্ছা, এখানে নোট দেওয়া আছে সাম অফ দি প্যারাগ্রাফস উইল বি ইউজড মোর দ্যান ওয়ান্স। সো এইটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের মনে করেন কোয়েশ্চেন নাম্বার 14 এই ইনফরমেশনটা প্যারাগ্রাফ এ তে আছে, আবার কোয়েশ্চেন নাম্বার 16 এই ইনফরমেশনটা প্যারাগ্রাফ এ তে থাকতে পারে আর কি। এই জন্য বলছে সাম অফ দি প্যারাগ্রাফস উইল বি ইউজড মোর দ্যান ওয়ান্স। এবং কোয়েশ্চেন 22 to 25 হলো the writer refers to various individuals and companies in the reading passage. Match the people or companies A to E with the points made in questions 22 to 25 about the introduction of new technology. সো এখানে যেটা করতে হবে, এই যে কোয়েশ্চেন নাম্বার 22 এইটা কে বলেছে বা কোন কোম্পানি এটার সাথে অ্যাসোসিয়েট আমরা প্যাসেজ পড়ে জানতে পারবো সেটা অ্যাসোসিয়েটেড, সেটা হলো এখানে ম্যাচ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 23ও সেম, 24 এবং 25। সো এখানে দেখেন 4টা কোয়েশ্চেন আছে এবং 5জন রাইটার বা কোম্পানির নাম মেনশন করা হয়েছে, এবং এখানে বলা হয় নাই কিন্তু যে একজন রাইটার দুইবারের বেশি, মানে একজন রাইটার ক্ষেত্রে দুইবার ব্যবহৃত হবে এরকম কিছু বলা হয় নাই। এবং শেষমেশ একটা স্পেশাল টাইপ অফ মাল্টিপল চয়েস আছে। এটা স্পেশাল টাইপ আমি এই জন্য বলি, অনেক সময় দেখবেন যে মাল্টিপল চয়েস তো একদম ধরেন 5-6টা কোয়েশ্চেন থাকে, আবার অনেক সময় দেখবেন যে একদম মনে করেন 11টা-12টা কোয়েশ্চেনের পরে একটা বা দুইটা মাল্টিপল চয়েস থাকে যে পুরা প্যাসেজটা কোনটা বেস্ট সামারি করে বা বেস্ট মানে কিভাবে পুরো রাইটার তার ভিউ এখানে সামারাইজ করেছেন, এই ধরনের। এটা একটু স্পেশাল টাইপ অফ মাল্টিপল চয়েস, এটার জন্য আগে পুরো প্যাসেজটা পড়তে হবে। তো আপনারা একটু প্লিজ জানায়েন কিন্তু যে কোনো রকম সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা। এখন আমাদের স্বাভাবিকভাবে আমরা রিডিং শুরু করব, এবং সব সময়কার মতো আমার রিডিংয়ের নিয়ম হলো যে কোনো রকম শর্টকাট স্ট্র্যাটেজি নাই, একদম সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ে আস্তে ধীরে অ্যান্সার দিব। যেটা 20 মিনিটে করতে হয় পরীক্ষার সময়, সেটা আমরা 1 ঘন্টা নিয়ে এখন প্র্যাকটিস করব। টু গেইন দ্য পেস অফ রিডিং, আমরা রিডিংয়ের যাতে পেসটা গেইন করতে পারি এবং আমাদের যে কোর রিডিং স্কিল সেটা যাতে ডেভেলপ করতে পারি, সেটা হলো উদ্দেশ্য। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কারেক্টনেস অফ দি অ্যান্সার রাদার দ্যান টাইমিং। আমরা টাইমের দিকে না করে, মনোযোগ না দিয়ে, আমরা প্রথমে অ্যান্সার যা দিচ্ছি বুঝে শুনে সময় নিয়ে দিলেও আমার অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা সেইটা দেখা আমার উদ্দেশ্য। আচ্ছা, ঠিক আছে। তো আজকের প্যাসেজের টাইটেল যেটা বলছিলাম, হুইল অফ ফরচুন, এবং এখানে একজন ডিসকাস করছেন যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির রেভলিউশন নিয়ে। তানজিম বলছেন ভাইয়া আপনাকে কতদিন পর ছোট্ট করে দেখলাম। হ্যাঁ, এখনো বড় করি নাই, লাস্টে যদি কোনো কথাবার্তা বলি তো বড় করব। আচ্ছা, সাদমান হ্যালো বলছেন, হ্যালো সাদমান। মাহি ভুইয়া কাউকে ট্যাগ করছেন। আচ্ছা, তাহলে আশা করি শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি। সেটা হলো প্যারাগ্রাফ এ তে বলছে, সিন্স মুভিং পিকচার্স ওয়্যার ইনভেন্টেড a century or two ago, or a century ago, since moving pictures were invented a century ago, a new way of distributing entertainment to consumers has emerged about once every generation. আপনারা জানেন মুভিং পিকচার মানে চলচ্চিত্র। বলছে যখন 1 শতাব্দী আগে চলচ্চিত্র আবিষ্কার হলো, উদ্ভাবন করা হলো, a new way of distributing entertainment to consumers has emerged about once every generation. এই চলচ্চিত্রটা বা এন্টারটেইনমেন্ট, তো চলচ্চিত্র তো এন্টারটেইনমেন্টের একটা অংশ, তো বলছে এই চলচ্চিত্রটা মানুষের কাছে পৌঁছানোর, ডিস্ট্রিবিউশন অফ দিস এন্টারটেইনমেন্ট টু কনজিউমার্স, মানুষের কাছে পৌঁছানোর যে উপায়, সেগুলো প্রত্যেক জেনারেশনেই একটা করে নতুন উপায় বের হয়েছে। উদাহরণস্বরূপ আমি এটা বোঝার জন্য উদাহরণ দিয়ে থাকি সাধারণত। মনে করেন আপনি আগে, অনেক আগে মুভি, মনে করেন আমাদের বাবা মাদের থেকে আমরা শুনেছি যে তারা সিনেমা হলে গিয়েই সিনেমা দেখতে পারতো। সিনেমা হল ছাড়া সিনেমা দেখার কোনো উপায় নাই। আবার ধরেন আমাদের যখন জন্ম, তখন আমরা দেখেছি টেলিভিশন অথবা ভিসিআর। আপনাদের মনে আছে কিনা, বড় একটা ক্যাসেট, এটা ভিসিআরই তো মনে হয় বলে,
বা হ্যাঁ এটাই এত বড় একটা বিশাল ক্যাসেট। সো সেই বিশাল ক্যাসেটটা আপনার একটা ইয়ের মধ্যে প্লেয়ারের মধ্যে ঢুকালে তারপর আমরা সিনেমা দেখতে পারতাম। তো বলছে যে তাহলে দেখেন আগে বাবা মা যেখানে শুধু সিনেমা হল ছাড়া সিনেমা দেখার কোনো উপায় নেই, তারপরে আমাদের কাছে টেলিভিশন চলে আসলো কিংবা ভিজিআর চলে আসলো। তারপরে ফর এক্সাম্পল আপনাদের মনে আছে কিনা ফ্লপি ডিস্ক মানে একটা জিনিস ছিল ফ্লপি ডিস্কের মতো, ওটা 32 কিলোবাইট বা 64 কিলোবাইট এই জাতীয় আমরা ইয়ে স্পেস পেতাম। তারপরে দেখেন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, ব্লুরে, ডিস্ক, কত কিছু আরও, এখন তো আরও কত কিপে, হ্যাঁ কতভাবে আমাদের কাছে এইগুলো পৌঁছাচ্ছে। তো এখানে বলছে ওই যে মুভিং পিকচার যখন আবিষ্কার হলো তারপর থেকে প্রতি জেনারেশনেই এই পিকচারটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে বা এন্টারটেইনমেন্টগুলো মানুষের কাছে পৌঁছাবে সেগুলো নতুন নতুন উপায় আবিষ্কৃত হয়েছে। Each such innovation has changed the industry irreversibly. প্রত্যেকটা উপায়ে পুরো ইন্ডাস্ট্রিকে ইরিভার্সিবলি চেঞ্জ করে দিয়েছে। Each has been accompanied by a period of fear mixed with exhilaration. এবং প্রত্যেকটা উদ্ভাবনী যখন হয়েছে তখন একটা ভীতি এবং উচ্ছ্বাসের সংমিশ্রণ মানুষের মধ্যে ঘটেছে। যেমন এটাও বোঝানোর জন্য আমি হয়তোবা বলি যে ধরেন যখন আপনার ফর এক্সাম্পল ফ্লপি ডিস্ক আপনি ইউজ করতেন ফর এক্সাম্পল, তো ওখান থেকে আপনার হঠাৎ করে যখন সিডি চলে আসলো, তো এখন আপনার সিপিইউতে সিডি প্লেয়ার নাই, এখন আবার একটা সিডি প্লেয়ার অ্যাড করতে হবে। কিংবা সিডি থেকে যখন পেন ড্রাইভ চলে আসলো, তো এখন আপনার পেন ড্রাইভ ইউএসবি পোর্ট নাই, তো এখন আপনাকে ইউএসবি পোর্ট সিপিইউতে অ্যাড করতে হবে। আবার এখন আপনারা জানেন যে স্পেশালি অ্যাপলের বা অন্যান্য হাই এন্ড প্রোডাক্টগুলোতে বা এখন আমার মনে হয় মোটামুটি অনেক ইয়েতেই আপনি ইউএসবি সি পোর্ট দেখবেন, মানে ইউএসবি যে আমরা নর্মাল পোর্টে ইউজ করতাম সেটা নাই বললেই চলে এখন অনেক ডিভাইসে। সো এখন ইউএসবি সি আসছে, তো আপনি একটু বিরক্ত, একটু একদিকে খুব উচ্ছ্বসিত, আবার একটু একটা ভয়ও যে এটা কী হবে না হবে এই সেই এই ধরনের, তো একটা মিশ্র প্রতিক্রিয়া এটা বলা হচ্ছে। তো এই মিশ্র প্রতিক্রিয়াটা সৃষ্টি করে মানুষের মধ্যে যখনই নতুন কোনো উপায় আসে এই এন্টারটেনমেন্টগুলো পৌঁছানোর। The arrival of digital technology, which translates music, pictures, and text into the zeros and ones of computer language, marks one of those periods. তো যখন ডিজিটালাইজ হলো এই টেকনোলজিটা, বলছে ডিজিটাল টেকনোলজি যখন আসলো সেটা হচ্ছে ওই ধরনের পিরিয়ডের একটা পিরিয়ড যেখানে মানুষ ফিয়ার এবং এক্সিলারেশনের একটা মিশ্রণ তাদের মধ্যে দেখা যায়। সো এই হলো ফার্স্ট প্যারাগ্রাফের বক্তব্য। আপনারা দরকার হলে আবার একটু পড়ে নেন, পড়ে আমাকে একটু জানান এই কোয়েশ্চেন 14 to 21 এইখানে আপনারা কোন সেন্টেন্সটা, কোনো সেন্টেন্স কি ম্যাচ করে কিনা প্যারাগ্রাফ এর সাথে। কোয়েশ্চেন নাম্বার 14 to 21 কোনো সেন্টেন্স কি ম্যাচ করে কিনা। আশিক অ্যান্সার দিচ্ছেন, রৌফ হাসান, সুস্মিতা কুন্ডু, আচ্ছা আবার একটু প্যারাগ্রাফ এটা পড়ে নেন তো দয়া করে, তারপরে আপনি অ্যান্সারটা দেন যে এই প্যারাগ্রাফ এর, এটা কিন্তু হেডিং ম্যাচিং না,
এটা হচ্ছে জাস্ট আমাদের কোয়েশ্চেনটা হলো কোন সেন্টেন্সটা উইচ প্যারাগ্রাফ মেনশনস দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে এটা এই সেন্টেন্সটা কোন প্যারাগ্রাফে মেনশন করা আছে। সো এটা হেডিং ম্যাচিং না, কিন্তু এটা হচ্ছে আপনার ম্যাচিং ইনফরমেশন। পনেরো বলেছেন অনেকে 15 নাম্বার, কিন্তু আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে আরেকটা অ্যান্সার বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে 15 থেকে। প্যারাগ্রাফ এতে আরেকটা কোনো ইনফরমেশন আছে যেটা কোয়েশ্চেন নাম্বার 14 to 21 বেশ ভালোভাবে বলা আছে। মাহি অ্যান্সার দিচ্ছেন। আজকে মনে হয় শুক্রবার, এই জন্য সবাই একটু, আমি জানি না, মানে একটু পড়াশোনার মুডে নাই মনে হয়, তো একটু ভুলভাল অ্যান্সার হচ্ছে। সুস্মিতা কুন্ডু, ইয়েস, আপনি ধরতে পেরেছেন। আসলে এক্স্যাক্টলি এটার অ্যান্সারটা হচ্ছে এ। হ্যাঁ, 21টা আসলে ক্লিয়ারলি শো করছে না আমার ছবির জন্য। 21টা হলো দ্য ফ্যাক্ট দ্যাট দি ডিজিটাল রেভলিউশন কুড আন্ডারমাইন দ্য জায়ান্ট এন্টারটেইনমেন্ট কোম্পানিজ। সো হ্যাঁ, এটার অ্যান্সারটা আসলে 16। কেন 16 আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। যারা 4-5 জন যে 15 অ্যান্সার দিলেন, তারা যে 16 অ্যান্সার, এটা কি বুঝতে পারলেন নাকি? কবির বলছেন 18। এটার অ্যান্সারটা আসলে 16। একটু আমাকে জানান বুঝতে পেরেছেন নাকি। শিশির বলছেন বুঝিয়ে বলেন। হ্যাঁ, এখানে আমি একটু বুঝিয়ে বলছি, চমৎকার শিশির। এই হ্যাঁ, এখানে খেয়াল করেন যে বিষয়টা হলো, প্রথমে বলে নিয়েছি যে এটা হেডিং ম্যাচিং না, এটা হলো একটা স্পেসিফিক সেন্টেন্স যেটা কোয়েশ্চেন 14 থেকে 21 আছে, এই ইনফরমেশনটা প্যারাগ্রাফের কোনো জায়গায় আছে কিনা। তো এখানে আপনার দেখেন, এখানে বলছে কি যে প্রত্যেক জেনারেশনেই একটা নতুন উপায় আবিষ্কার হয়েছে এন্টারটেনমেন্ট কীভাবে মানুষের কাছে ডিস্ট্রিবিউটেড হবে, এবং বলছে ইচ সাচ ইনোভেশন হ্যাজ চেঞ্জড দ্য ইন্ডাস্ট্রি ইরিভার্সিবলি। তারপরে বলছে ইচ হ্যাজ বিন অ্যাকম্পানিড বাই আ পিরিয়ড অফ ফিয়ার মিক্সড উইথ এক্সিলারেশন। যখনই এই এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিবিউশনের নতুন নতুন কোনো উপায় এসছে, মানুষের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, ফিয়ার একই সাথে এক্সিলারেশন। ফিয়ার মানে ভয়, এক্সিলারেশন মানে উচ্ছ্বাস, উল্লাস, এক্সাইটমেন্ট। তো এই যে একটা মিক্সড ফিলিং দেখা যাচ্ছে বা একটা কনফিউজড ফিলিং দেখা যাচ্ছে মানুষের মধ্যে, এখানে এই জন্য বলছে দ্য কনফিউজড ফিলিংস দ্যাট পিপল আর নোন টু হ্যাভ এক্সপেরিয়েন্সড ইন রেসপন্স টু টেকনোলজিক্যাল ইনোভেশন। এই যে নতুন নতুন উপায় আসছে, যেটা কিন্তু টেকনোলজিক্যাল ইনোভেশন, যেটা বলছে যে দ্য অ্যারাইভাল অফ ডিজিটাল টেকনোলজি which translates music, pictures and text into the zeros and ones of computer language marks one of those period। মানে এই যে মানুষ যে উচ্ছ্বসিত হয় এবং ভীতির একটা কনফিউশন থাকে মানুষের মধ্যে, এই কম্পিউটার টেকনোলজি বা এই ডিজিটাল টেকনোলজি যখন আসলো, তখনও ওইরকম একটা অনুভূতি মানুষের মধ্যে দেখা দিয়েছিল। তো এখন কি বুঝে আসছে কিনা? হ্যাঁ, আশিক বলছেন এখন বুঝে এসেছে। সুপার। শিশিরের বুঝে আসছে কিনা একটু জানান, বা সুস্মিতা তো অ্যান্সারই দিয়েছেন। মাহি, তারপর রৌফ, আপনাদের বুঝে আসলো কিনা?
আচ্ছা, তানিয়া বুঝে এসেছে কিনা জানি না, উনি ওয়াও বলছেন। সো হ্যাঁ, কবির বুঝে আসছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, এরপরও হ্যাঁ, শিশির বুঝে আসছে। চমৎকার, চমৎকার। আচ্ছা, এরপরে আসেন আমাদের, এগেন আমরা বারবার বলছি এটা হেডিং ম্যাচিং না, এটা হেডিং ম্যাচিং না। সো এই আমার মনে হয় কনফিউশনটা ওখানে লেগেছিল। আচ্ছা, প্যারাগ্রাফ বি। This may sound familiar because the digital revolution and the explosion of choice that would go with it has been heralded for some time. দিস মে সাউন্ড ফ্যামিলিয়ার কি বলছে, এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি জানেন যে আরেকটা প্যারাগ্রাফের সাথে সংযুক্ত। তো এই যে আমাদের অ্যারাইভাল অফ ডিজিটাল টেকনোলজি যে আসছে, সেই ডিজিটাল টেকনোলজির সাথে যে মানুষের মিশ্র প্রতিক্রিয়ার কথাটা এখানে অ্যাড করা হয়েছে, এটা বলছে যে এই যে ডিজিটাল টেকনোলজি যে আসবে বা এই একটা রেভলিউশন যে হবে, এইটা মে সাউন্ড ফ্যামিলিয়ার। ওয়াই? বিকজ দ্য ডিজিটাল রেভলিউশন অ্যান্ড দি এক্সপ্লোশন অফ চয়েস দ্যাট উড গো উইথ ইট হ্যাজ বিন হেরাল্ডেড ফর সাম টাইম। আমাকে ডিকশনারি থেকে জানান হেরাল্ড শব্দটার মানে কি। হেরাল্ড এই শব্দটার নাউন, নাউন না তো, আপনি ভার্ব দেখেন, হেরাল্ডের ভার্বের মানে কি? হেরাল্ড শব্দটার মানে কি? ঘোষণা, আশিক, ইয়েস, ঘোষণা। বা বলতে পারেন যে এটা অনেকটা অ্যান্টিসিপেটেড ছিল, যে এটা মানে একটা, মনে করেন আমি আমি একটা বক্তব্য দিলাম, হ্যাঁ, আমার দেশের আমার বাজেট কিছুদিন পরে ঘোষণা হবে। তো আমি একটা আজকে একটা বক্তব্য দিলাম, আমি অর্থমন্ত্রী। তো আপনি সাংবাদিক হিসাবে আপনি আমার বক্তব্য থেকে বুঝে ফেললেন যে বাজেটে কি কি আসবে, আমি একটা আভাস দিলাম বা ঘোষণার মতো ওরকম দিলাম। তো এই যে ডিজিটালাইজেশন যে হবে, এইটা, হ্যাঁ, ঘোষণা দেওয়া। সুস্মিতা, ইয়েস, ইয়েস। মাহি, চমৎকার। কবির, হ্যাঁ। সুমিত সাহা, সুপার। জি। তো বলছে যে এই যে জিনিসটা যে হবে, ডিজিটালাইজেশন বা ডিজিটাল রেভলিউশন, এটা কিন্তু মোটামুটি অ্যান্টিসিপেটেড ছিল। কিভাবে দেখেন, ইন 1992 জন মালোন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফ টিসিআই। টিসিআই হচ্ছে আবার অ্যান আমেরিকান কেবল জায়ান্ট। এইটার যে চিফ এক্সিকিউটিভ জন মালোন, উনি বলছেন, উনি ওয়েলকামড দি 500 চ্যানেল ইউনিভার্স। ওই 500 চ্যানেল ইউনিভার্সটা কি ছিল? বলছে ডিজিটাল টেলিভিশন ওয়াজ অ্যাবাউট টু ডেলিভার এভরিথিং এক্সেপ্ট পিৎজাস টু পিপলস লিভিং রুমস। মানে ওই 500 চ্যানেলের মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, মানে মানে পিৎজাটা আপনার বেডরুমে আসা ছাড়া আর সমস্ত কিছু ওই 500 চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো এটা উনি 1992তেই কিন্তু ওয়েলকাম করেছেন বা স্বাগত জানিয়েছেন। তো এখান থেকে আমরা ওই এই স্টেপটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে সামনে যে ডিজিটাল রেভলিউশনটা হচ্ছে। সো এই হলো ব্যাপার, যে এটা যে আমাদের অপরিচিত কিছু না, মানে ডিজিটালাইজেশন যে হবে সেটা। তো তারপরে বলছে, when the entertainment companies tried out the technology, it worked fine, but not at a price that people were prepared to pay. তো এই যে ডিজিটালাইজেশনটা হচ্ছিল, এটা এন্টারটেনমেন্ট কোম্পানিজগুলো এই টেকনোলজি যখন ট্রাই আউট করছিল, তখন ইট ওয়ার্ক ফাইন, ইট ওয়াজ ভেরি গুড, বাট নট অ্যাট আ প্রাইস দ্যাট পিপল ওয়ার প্রিপেয়ার টু পে। মানে ওইটার দাম এত বেশি ছিল, মূল্যটা, যেটা মানুষ আসলে অ্যাফোর্ড করতে পারছিল না। তো এগেন আপনি একটু দেখেন কোয়েশ্চেন নাম্বার 14 থেকে 21 এর কোনো ইনফরমেশন প্যারাগ্রাফ বি এর সাথে ম্যাচ করে কিনা। এটা হেডিং ম্যাচিং না, আবারও বলছি। সো আপনি একটু দেখেন 14 থেকে 21 প্যারাগ্রাফ বি এর সাথে কোনো কিছু ম্যাচ করে কিনা। সুমিত অ্যান্সার দিয়েছেন।
আশিক অ্যান্সার দিয়েছেন। চোদ্দ থেকে 21 যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো প্যারাগ্রাফ বি এর কোথাও আছে নাকি? তো সেই হিসাবে একটু চিন্তা করেন, 14 থেকে 21 যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো প্যারাগ্রাফ বি এর কোথাও আছে নাকি? এটা কিন্তু হেডিং ম্যাচিং না বা কোনো সামারি টামারি এই জাতীয় কিছু না। শিশির জবাব দিয়েছেন, রোজ জবাব দিচ্ছেন। আচ্ছা, এগেন আমার কাছে মনে হচ্ছে আপনারা একটু পড়াশোনার মুডে নাই। যাই হোক, আমি আমি একটা একটা করে অ্যান্সার বলে বুঝিয়ে দিচ্ছি, আশা করি বুঝে আসবে। সো এইটার অ্যান্সারটা হলো আসলে 18 নাম্বার হলো বি। কেননা আপনি দেখেন এই যে লাস্টে যেটা যেটা বলেছেন, যেটা সুমিত অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে এখানে লাস্টে বলেই দিয়েছে, when the entertainment companies tried out the technology it worked fine but not at a price that people were prepared to pay. সো এইখানে একদম 18 নম্বরে ক্লিয়ারলি বলছে, দি হাই কস্ট টু কনজিউমার অফ নিউ ওয়েজ অফ ডিস্ট্রিবিউটিং এন্টারটেইনমেন্ট। সো ওই যে যেহেতু ডিজিটাল টেলিভিশন ওয়াজ অ্যাবাউট টু ডেলিভার এক্সেপ্ট পিৎজা, মানে এক্সেপ্ট ফর পিৎজাস টু পিপলস লিভিং রুম, এবং এই এন্টারটেনমেন্ট কোম্পানি ট্রাইড আউট দ্য টেকনোলজি ফর হোয়াট? ট্রাইড আউট দ্য টেকনোলজি ফর ডিস্ট্রিবিউটিং দ্য এন্টারটেনমেন্ট। সো এই নতুন নতুন টেকনোলজি দিয়ে যখন এন্টারটেনমেন্ট ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, তখন ইট ওয়ার্ক ফাইন বাট নট এট আ প্রাইস দ্যাট পিপল ওয়ার প্রিপেয়ার্ড টু পে, উইচ মিনস যে ইট ওয়াজ গেটিং ভেরি এক্সপেন্সিভ ফর পিপল, তো পিপল ওয়ার নট রেডি টু পে দ্যাট মাচ অফ আ হাই কস্ট। সো 18 শুড বি বি। ইয়েস সুস্মিতা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। একটু ভুল হচ্ছে, অসুবিধা নেই। গতকালকে যেমন খুব সুন্দর একটা ইউনানিমাস একটা ইয়ে ছিল, সবাই ভালো করছিলেন, ঠিক আছে, নো প্রবলেম, নো ওয়ারিজ। আমরা একটু সামনে পড়ি। এগেন এখানেও আপনি যদি মনে হয় কনফিউশন থাকে আমাদের হেডিং ম্যাচিংয়ের মতো, আপনি দুই একটা লিখে রাখতে পারেন, পরে গিয়ে আমরা ওটা ফিক্স করব। আচ্ছা, প্যারাগ্রাফ সিতে বলছে, তো আমরা প্যারাগ্রাফ বি থেকে মনে রাখেন যে ওইটা খুবই এক্সপেন্সিভ ছিল। তো এখন প্যারাগ্রাফ সিতে বলছে, দোজ 500 চ্যানেলস ইভেন্চুয়ালি অ্যারাইভড বাট ভিয়া দি ইন্টারনেট অ্যান্ড দ্য পিসি রাদার দ্যান থ্রু টেলিভিশন। তো ওই 500 চ্যানেল কিন্তু দেখা মানুষের জন্য বেশ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল, আপনারা জানেন। তো ওই 500 চ্যানেল কিন্তু ইভেন্চুয়ালি মানুষ দেখেছে, কিন্তু কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে বা পিসির মাধ্যমে, রাদার দ্যান থ্রু টেলিভিশন। The digital revolution was starting to affect the entertainment business in unexpected ways. কারণ এই কারণ না তো, এই যে ডিজিটাল রেভলিউশনটা এই এন্টারটেইনমেন্ট পুরো বিজনেসটাকে অপ্রত্যাশিতভাবে এফেক্ট করছিল। ইভেনচুয়ালি ইট উইল চেঞ্জ এভরি অ্যাসপেক্ট অফ ইট। এবং ভবিষ্যতেও, এটা কিন্তু একটা ভবিষ্যৎ টেন্স, মানে ফিউচার টেন্সের সেন্টেন্সটা। একটা এর আগের সেন্টেন্সটা খেয়াল করেন, দ্য ডিজিটাল রেভলিউশন ওয়াজ স্টার্টিং টু এফেক্ট দি এন্টারটেনমেন্ট বিজনেস ইন আনএক্সপেক্টেড ওয়েজ। তারপরে বলছে ইভেনচুয়ালি ইট উইল চেঞ্জ এভরি অ্যাসপেক্ট অফ ইট, ফ্রম দ্য ওয়ে কার্টুনস আর মেড টু দ্য ওয়ে ফিল্মস আর স্ক্রিন টু দ্য ওয়ে পিপল বাই মিউজিক। প্রত্যেকটা জিনিসকে ভবিষ্যতে এই ডিজিটাল রেভলিউশনটা এফেক্ট করবে বা চেঞ্জ করে দিবে। What that much is clear. What nobody is sure of is how it will affect the economics of the business. কিন্তু যেটা কেউ জানে না সেটা হচ্ছে এই এন্টারটেইনমেন্ট বিজনেসকে অর্থনৈতিকভাবে এই ডিজিটাল রেভলিউশন কিভাবে প্রভাবিত করবে সেটা কেউ জানে না। কিন্তু মোটামুটি যে প্রত্যেকটা অ্যাসপেক্টকে চেঞ্জ করছে এবং করে ফেলবে, সবই সেটা মানুষের কাছে পরিষ্কার, কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা মানুষ জানে না। তো এখানে দেখেন প্যারাগ্রাফ সি, আপনি কি প্যারাগ্রাফ সি এর সাথে কোয়েশ্চেন 14 থেকে 21 কোনো ইনফরমেশন, কোনো একটা সেন্টেন্স বা কোনো দুইটা সেন্টেন্স মিলে কিনা? কারণ আমরা জানি যে সাম অফ দি প্যারাগ্রাফস উইল বি ইউজড মোর দ্যান ওয়ান্স। সুমিত সাহা, চমৎকার।
সুমিত সাহা আরেকটু দেখেন তো এই 19 ছাড়া আর কিছু মিলে নাকি। ষোলো আমরা দিয়ে ফেলেছি আশিক, 16 প্যারাগ্রাফ এর জন্য দিয়ে ফেলেছি, মানে সাম অফ দি প্যারাগ্রাফস উইল বি ইউজড মোর দ্যান ওয়ান্স। হ্যাঁ, তানিয়া বলছেন 19, 19 এনায়েত বলছেন 19। হ্যাঁ, আমরা 19 কিন্তু একটা অ্যান্সার নিচ্ছি। এই তো ফ্যান্টাস্টিক, এই যে স্বপন খন্দকার কিন্তু আমাদের আরেকটা অ্যান্সারও বলে দিয়েছেন। চমৎকার চমৎকার, ইয়েস স্বপন, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদের 15 নাম্বারও হবে এবং 19 নাম্বারও হবে। এই যে আমরা সাম অফ দি প্যারাগ্রাফস উইল বি ইউজড মোর দ্যান ওয়ান্সটা পেয়ে গেলাম ঘটনাটা। সো 15-র অ্যান্সারও সি এবং 19-এর অ্যান্সারও সি। 19-এর অ্যান্সারটা তো ক্লিয়ার, কারণ আপনি দেখেছেন যে হোয়াট নোবডি ইজ শিওর অফ ইজ হাউ ইট উইল এফেক্ট দি ইকোনমিক্স অফ দি বিজনেস। সো এটা হচ্ছে আনসার্টেনিটি রিগার্ডিং দি ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট অফ ওয়াইডার মিডিয়া অ্যাক্সেস, এটা ক্লিয়ার। কিন্তু 15 নাম্বারটা হচ্ছে এই যে এই লাইনটা থেকে, যে একটা হলো দ্য ডিজিটাল রেভলিউশন ওয়াজ স্টার্টিং টু এফেক্ট দি এন্টারটেইনমেন্ট বিজনেস ইন আনএক্সপেক্টেড ওয়েজ, ইভেন্চুয়ালি ইট উইল চেঞ্জ এভরি অ্যাসপেক্ট অফ ইট, ফ্রম দ্য ওয়ে কার্টুনস আর মেড টু দ্য ওয়ে ফিল্মস আর স্ক্রিন টু দ্য ওয়ে পিপল বাই মিউজিক। সব কিছুকে চেঞ্জ করে দিবে ভবিষ্যতে। সো ওখান থেকে আমরা 15 পাই। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন তো সবাই। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন প্যারাগ্রাফ ডি। হ্যাঁ সুমিত বুঝতে পেরেছেন, সুপার। সো প্যারাগ্রাফ ডিতে বলছে new technologies always contain within them both threats and opportunities. They have the potential both to make the companies in the business a great deal richer and to sweep them away. নতুন টেকনোলজির সবসময় এটার মধ্যে থ্রেটও আছে, অপরচুনিটিও আছে। এমন কি এদের মধ্যে এমন পোটেনশিয়াল আছে যে একটা ব্যবসাকে, একটা কোম্পানিকে তারা বিশাল অনেক বড়লোক করে দিতে পারে, আবার একদম পথে বসিয়ে দিতে পারে। ওল্ড কোম্পানিজ অলওয়েজ ফিয়ার নিউ টেকনোলজি। পুরান কোম্পানিগুলো সবসময়ই নতুন টেকনোলজিকে ভয় পায়। হলিউড ওয়াজ হস্টাইল টু টেলিভিশন, টেলিভিশন টেরিফাইড বাই দি ভিসিআর। গো ব্যাক ফার এনাফ points out Hal Varian. Hal Varian হচ্ছেন an economist at the University of California at Berkeley. তিনি বলছেন go back far enough and you find publishers complaining that circulating libraries would cannibalize their sales. মানে এখানে প্রথম প্যারাগ্রাফটা বুঝেন। প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে যে নতুন টেকনোলজির কিন্তু একটা বিশাল দুইটা বিপরীত এটার মধ্যে গুণ আছে বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একটা থ্রেটও আছে, অপরচুনিটিও আছে। তারপরে বলা হলো যে বিজনেসকে বড়লোক বানিয়ে দিতে পারে, আবার পথেও বসিয়ে দিতে পারে। তারপরে বলা হলো পুরান কোম্পানিগুলো নতুন টেকনোলজিকে সবসময় ভয় পায়, বা এইভাবে উদাহরণ দিয়ে বলা হলো টেলিভিশন, হলিউড ওয়াজ হস্টাইল টু টেলিভিশন, টেলিভিশন টেরিফাইড বাই ভিসিআর। ফর এক্সাম্পল যখন ভিসিআর আসলো, মনে করেন উদাহরণটা দিয়ে বোঝানোর জন্য বলছি, যে আপনি মনে করেন টেলিভিশনে একটা মুভি দেখাবে, 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে অ্যানাউন্স করছে যে আগামী সপ্তাহে অমুক দিন অমুক রাতে অমুক সময়ে দেখাবে মুভিটা। তো আপনি মনে করেন আগে টেলিভিশনের জন্যই বসে থাকতেন কখন ওই মুভিটা দেখাবে, কিন্তু এখন ঘটনা হয়েছে যেটা, যে আপনার কাছে ভিসিআর চলে এসছে, তো আপনি আর ওই টেলিভিশনের দিকে ভ্রুক্ষেপ করেন না যে ও যখন খুশি দেখা গিয়ে আমি পরে ভিসিআর কিনে এনে আমি দেখে ফেলবো মুভিটা। তো এইভাবে করে দেখা যাচ্ছে একটা আরেকটার জন্য থ্রেট স্বরূপ আর কি। তো এইটা আজকের কোনো ঘটনা না। হাল ভেরিয়ান বলছেন গো ব্যাক ফার এনাফ
তুমি যদি অনেক পিছনে ফিরে যাও তুমি দেখবা ইউ ফাইন্ড পাবলিশার্স কমপ্লেনিং দ্যাট সার্কুলেটিং লাইব্রেরিজ উড ক্যানিবালাইজ দেয়ার সেলস। পাবলিশারদের কাজ হচ্ছে বই বিক্রি করা। সার্কুলেটিং লাইব্রেরি বা ভ্রাম্যমান যে লাইব্রেরিগুলো তো একসময় চালু হয়েছিল, তখন পাবলিশাররা কমপ্লেন করলো কি এই যে সার্কুলেটিং লাইব্রেরিগুলো আমাদের সেল খেয়ে ফেলতেছে। ক্যানিবালাইজ মানে ধরেন একজন প্রাণী তার নিজের গোত্রের বা নিজের ফ্লেশ খেয়ে ফেলার মতো, ইটিং ইউর ওন ফ্লেশ, এরকম টাইপ আর কি, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা। তো পাবলিশাররা কমপ্লেন করছে কি যে দেখো এই এই ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আমাদের বিক্রি খেয়ে ফেলছে। অথচ কিন্তু আসলে খাচ্ছে না। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, পাবলিশারদের কাজ হচ্ছে বই বিক্রি করা। বারবার ভুল করছি, সার্কুলেটিং লাইব্রেরির কাজ হচ্ছে বইগুলো আরও সহজে কীভাবে মানুষের দ্বার প্রান্তে পৌঁছানো যায়। তো বই বিক্রি তো ইনফ্যাক্ট আসলে বাড়বে, কমার কিছু নাই। কিন্তু এই যে এটা একটু যেহেতু নিউ টেকনোলজি, তো এটা দেখেই ওরা কমপ্লেন করা শুরু করে দিল। এবং এটা কিন্তু পরে ক্লিয়ার করা হয়েছে যে yet whenever a new technology has come in, it has made more money for existing entertainment companies. The proliferation of the means of distribution results gratifyingly in the proliferation of dollars, pounds, pesetas and the rest to pay for it. বলছে যে যদিও পুরান কোম্পানিগুলো নতুন টেকনোলজিকে ভয় পায় বা এটা অনেক আগে থেকে শুরু হয়েছে, বই পাবলিশাররা ভ্রাম্যমান লাইব্রেরি থেকে কমপ্লেন করা শুরু করে দিয়েছে, কিন্তু যখনই নতুন কোনো টেকনোলজি এসছে বা নতুন কিছু এসছে, সেটা সবসময় এক্সিস্টিং এন্টারটেইনমেন্ট কোম্পানির জন্য বেশি বেশি টাকা আয়ের মাধ্যম হয়েছে। এবং বলেছে যত রকমভাবে এই ডিস্ট্রিবিউশনগুলো করা গেছে, তত রকমভাবে ডলার, পাউন্ড, পেসেটাস, আপনারা জানেন 2002-এ যখন এই ইউরো, আমরা যে ইউরোপের যে কারেন্সি বলি ইউরো, এত ইউরো তত ইউরো, তো স্পেনের মুদ্রাকে পেসেটা বলা হতো তখন। তো বলছে এগুলো ততই বেড়েছে। সো আসেন অনেক অ্যান্সারও দেওয়া সুপার অ্যান্সার দেওয়া শুরু হয়ে গেছে। সো হ্যাঁ, 21 নাম্বার। আপনাদের আবার একটু বলি যে ভালো মতো দেখেন অ্যান্সারটা কি 21 নাম্বার নাকি একদম ক্লিয়ারলি 21 নাম্বার ছাড়া আরেকটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে অ্যান্সার। প্যারাগ্রাফের শুরুটা থেকে যদি পড়েন, সুমিত ধরে ফেলেছেন, ইয়েস, হ্যাঁ 14। অ্যান্সারটা আসলে 14, ইয়েস। কারণ ওই যে আমরা প্রথমে প্যারাগ্রাফ শুরুতে পেয়েছি, নিউ টেকনোলজিজ অলওয়েজ কন্টেইন উইদিন দেম বোথ থ্রেটস অ্যান্ড অপরচুনিটিজ, সো দে হ্যাভ দ্য পোটেন্সিয়াল বোথ টু মেক দ্য কোম্পানিজ ইন দ্য বিজনেস আ গ্রেট ডিল রিচার অর টু সুইপ দেম অ্যাওয়ে, সো দ্য কন্ট্রাস্টিং ইফেক্টস দ্যাট নিউ টেকনোলজি ক্যান হ্যাভ অন এক্সিস্টিং বিজনেস। সুপার। 21 নম্বরটা অ্যান্সার না, 21 নম্বরটা অন্য কোনো প্যারাগ্রাফে, আমরা এটা পরে বলবো। এটা আমি অবশ্য যদিও বলে দিচ্ছি, কিন্তু এটা তো আপনাকে নিজে প্র্যাকটিস করার সময় নিজেকেই ফিগার আউট করতে হতো। তো আশা করি আপনি যখন পড়ে ফেলতেন পরে, তখন আপনি নিজেই ধরে ফেলতে পারতেন। যাই হোক, তারপরও এই জন্য আমরা বলেছি যে আপনার একটার বেশি অ্যান্সার মনে হলে আপনি লিখে রাখেন। আচ্ছা, এখন আসেন প্যারাগ্রাফ ই। অল দ্য সেম দেয়ার ইজ সামথিং ইন দি ওল্ড কোম্পানি স্ফিয়ার। এই যে পুরান কোম্পানি, হ্যাঁ, ওয়াই অ্যান্সার ইজ ইন 24 মাহি আমরা বর্ণনা করবো কিছুক্ষণের মধ্যে। সো অল দ্য সেম দেয়ার ইজ সামথিং ইন দ্য ওল্ড কোম্পানি স্ফিয়ার, মানে এই যে পুরান কোম্পানিগুলো যে নতুন ইয়েকে ভয় পায়, এইটার সবার একটাই কারণ, একটা সিমিলার কারণ আছে। নিউ টেকনোলজিজ মে নট থ্রেটেন দেয়ার লাইভস, বাট দে ইউজুয়ালি চেঞ্জ দেয়ার রোল। Once television became widespread, film and radio stopped being the staple form of the entertainment. Cable television has undermined the power of the broadcasters. And as power has shifted to the movie studios, the radio companies and the television broadcasters have been swallowed up. এখানে একটা কথা বলা হচ্ছে যে এই যে পুরান কোম্পানি যে নতুন কোম্পানিকে ভয় পায়, সেটা আমি যেমন উদাহরণ দিয়ে এটা ক্লাসে সাধারণত বুঝিয়ে থাকি এভাবে, যে মনে করেন
আম, আপনি ক্যামেরা বানাতেন, আমাদের আগে ক্যামেরা ছিল ওই যে 36টা না 32টা ছবি তোলা যেত, ওই ক্যামেরা বানাতেন আপনি, পুরা বিশ্ব জুড়ে আপনার ফ্যাক্টরি এবং পুরা মার্কেট আপনি একা হ্যান্ডেল করেন। তো হঠাৎ করে ডিজিটাল ক্যামেরা চলে আসলো, বা এই যে মোবাইলের ক্যামেরা চলে আসলো, মোবাইলে ইনকর্পোরেট হয়ে গেল ক্যামেরা। তো এখন আমি এত বড় বিজনেস, পুরো বিশ্বজোড়া বিজনেস সামলাই এই ক্যামেরার। আমি তো এই কয়েক বছর বিজনেস করে, বেশ কয়েক বছর বিজনেস করে আমি অনেক টাকা কামিয়ে ফেলেছি, ফলে আমার যদি আজকে বিজনেস বন্ধ করে দিতে হয় তাইলেও আমার সমস্যা নেই, আমার পরবর্তী প্রজন্ম থেকে অনেক প্রজন্ম আমার টাকার উপরে চলতে পারবে। কিন্তু হয় কি, মনে করেন যখন ডিজিটাল ক্যামেরাটা চলে আসলো, তখন আমার হাতে কিন্তু কয়েকটা অপশন আছে, কারণ আমি তো আর ওই পুরান ওই ক্যামেরার ব্যবসা করতে পারবো না, কারণ কেউ কিনবে না। তো আইদার আই হ্যাভ টু স্টপ দ্য বিজনেস, আই হ্যাভ টু শাট ডাউন মাই বিজনেস, অর আই হ্যাভ টু অ্যাডাপ্ট দ্য নিউ টেকনোলজি। আমাকে নতুনভাবে ডিজিটাল ক্যামেরা বানানোর জন্য ফ্যাক্টরি সেট আপ করতে হবে, লেবারদের ট্রেনিং দিতে হবে, একটা বিশাল কাজ। অথবা আমাকে কারোর সাথে মার্জ করতে হবে, মানে আমার যে ইনফ্লুয়েন্সটা, আমার যে রোলটা, সেটা কিন্তু আমি হারিয়ে ফেলছি। তো এই জন্য পুরান কোম্পানিগুলো নতুন টেকনোলজিকে ভয় পায়। তো এখানে কিছু উদাহরণও দেওয়া হয়েছে যে যখন টেলিভিশন খুব ব্যাপকভাবে কি বলে ব্যাপ্তি ঘটলো, এটার ওয়াইড স্প্রেড হয়ে গেল, তখন রেডিও অ্যান্ড ইয়ে ফিল্ম অ্যান্ড রেডিও, মানে মনে করেন মানুষের স্টেপল ফর্ম, মানে তো বুঝেন যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা যে বিষয়গুলো, এন্টারটেইনমেন্টের ওতপ্রোতভাবে একটা মাধ্যম ছিল হলো রেডিও। মানুষজন রেডিও শুনতো বা ওই সিনেমা হলে গিয়ে ছবি দেখতো। তো যখন টেলিভিশন ওয়াচ হয়ে গেল, কেউ রেডিও শোনা বাদ দিয়ে দিল, আবার সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিল। তো এইভাবে যে একটা যে নিউ টেকনোলজি একটা থ্রেট, সেটা বলা হলো। এরপরে বলছে দিস ডেজ দি গ্র্যান্ড ওল্ড নেমস অফ এন্টারটেইনমেন্ট হ্যাভ মোর রেজোনেন্স দ্যান পাওয়ার। এই এই সেন্টেন্সটার মানে আমাকে একটু কেউ বুঝাতে পারবেন কিনা, আমাকে একটু বোঝানোর চেষ্টা করেন দেখি, যে দিস ডেজ দ্য গ্র্যান্ড ওল্ড নেমস অফ এন্টারটেইনমেন্ট হ্যাভ মোর রেজোনেন্স দ্যান পাওয়ার। দরকার হলে আপনি এটার পরের অংশটা পড়ে নেন, পরে আমাকে এই সেন্টেন্সটার মানে একটু বুঝান, আমি অপেক্ষা করছি। বাংলা ইংলিশে যে কোনোভাবে বুঝান, উত্তর দেওয়া পরে, উত্তর পরে আপনি আগে আমাকে এই সেন্টেন্সের মানে বুঝান, দরকার হলে প্যারাগ্রাফের নিচের অংশটা পড়ে। স্বপন খন্দকার চমৎকার বলেছেন।
কেউ আবার রেজোনেন্সের বাংলা অনুরণন করেন না, হ্যাঁ, মানে এখানে রেজোনেন্স দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা আপনি একটু দেখতে পারেন, মানে ভাবার্থটা বুঝতে হবে। এখানে বলা হচ্ছে আসলে যে পরবর্তী অংশটুকু পড়লে বোঝা যায় যে এখানে বলা হচ্ছে যে এই যে পুরান কোম্পানিগুলো নতুন টেকনোলজির মাধ্যমে থ্রেটেন্ড হয় বা তাদের রোল চেঞ্জ হয়ে যায়, তারা মার্কেট থেকে ঝরে পড়ে, তো এখন হয়েছে কি এই যে বড় বড় যেসব কোম্পানি, যে গ্র্যান্ড ওল্ড নেমস বা পুরাতন বড় বড় কোম্পানি, তাদের হয়েছে কি তারা এখন এই পাওয়ার দেখানোর থেকে তারা রেজোনেন্সের দিকে ঝুঁকেছে বা মিতালির দিকে ঝুঁকেছে, মানে তারা এখন একটু মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং একটা মনোভাবের দিকে ঢুকাচ্ছে, রাদার দ্যান শোয়িং দেয়ার পাওয়ার্স, যে আমার এখন এত পাওয়ার, আমার এখন অত পাওয়ার। কারণ এই যে এখানে বলেছে অ্যাজ পাওয়ার হ্যাজ শিফটেড টু দ্য মুভি স্টুডিওস, দ্য রেডিও কোম্পানিজ অ্যান্ড টেলিভিশন ব্রডকাস্টার্স হ্যাভ বিন সোয়ালোড আপ। মানে আগে একটা সময় ছিল যখন খুব এর পাওয়ার দেখাতো, আমার হাতে এই পাওয়ার আছে সেই পাওয়ার আছে, কিন্তু দেখা যেত আর কয়েক বছর পরে একটা নতুন টেকনোলজি এসছে, তার হাতের পাওয়ার চলে গেছে। তো এগুলো দেখে দেখে এখন বড় বড় কোম্পানিগুলোর মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা স্বভাব বা মার্জিং, এই মার্জারের একটা প্রবণতা দেখা দিয়েছে, যেটা পরবর্তী সেন্টেন্সগুলোতে বলা হয়েছে যে প্যারামাউন্ট ইজ পার্ট অফ ভিয়াকম। ভিয়াকম হচ্ছে একটা কেবল কোম্পানি, ইউনিভার্সাল হচ্ছে পার্ট অফ সিগ্রাম, আর ড্রিঙ্ক অ্যান্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি। আপনারা ইউনিভার্সাল স্টুডিওর নাম আশা করি সবাই জানেন। তো এটা হচ্ছে সিগ্রাম একটা ইয়ের পার্টনার, এবং সিগ্রাম হচ্ছে একটা ড্রিঙ্ক অ্যান্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি। MGM, once the roaring lion of Hollywood, has been reduced to a whisper বিকজ ইট ইজ নট পার্ট অফ ওয়ান অফ দি জায়ান্টস। আপনারা MGM এর নাম সবাই জানেন, টম অ্যান্ড জেরি দেখেছেন, হ্যাঁ সবাই। সো এই যে MGM ওয়ান্স দি রোরিং লায়ন অফ হলিউড, মানে যেহেতু আপনারা জানেন যে ওই কার্টুনের শুরুর আগে একটা লায়ন রোর করতো বা শেষে, তো সেইটা হ্যাজ বিন রিডিউস টু আ উইসপার। এত বড় কোম্পানি ছিল এক সময়, এখন এটা একদম একটা উইসপারে পরিণত হয়েছে, কেউ আর তার নাম নেয় না, জানে না, বিকজ ইট ইজ নট পার্ট অফ ওয়ান অফ দি জায়ান্টস। কারণ এটা কারোর সাথে মার্জ করে নাই বা কারোর সাথে কোলাবোরেট করে নাই, না করে নিজে নিজে থাকতে গেছে, পরে এটা ইনফ্লুয়েন্স হারায় ফেলছে। আরও উদাহরণ দেওয়া হচ্ছে, অ্যান্ড RCA, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট once the most important broadcasting company in the world, is now a recording label belonging to Bertelsmann, a large German entertainment company. মানে কিভাবে কাল পরিক্রমায় কোম্পানিগুলো একটা একটার সাথে মার্চ করছে, এবং ধরেন ইউনিভার্সাল স্টুডিওর কাজ একটা, কিন্তু সে গিয়ে মার্চ করছে সিগ্রামের সাথে, বা MGM নিজে নিজে থাকতে গিয়ে তার ইনফ্লুয়েন্স হারিয়ে ফেলছে। এই জিনিসগুলো হচ্ছে আপনার এই রেজোনেন্সে, যে এটা বললো দিস ডেজ দ্য গ্র্যান্ড ওল্ড নেমস অফ এন্টারটেইনমেন্ট হ্যাভ মোর রেজোনেন্স দ্যান পাওয়ার, এটার মূল বক্তব্য। এখন আপনি অ্যান্সার দিতে পারেন। তানিয়া একটা অ্যান্সার দিয়েছেন, সেটা অবশ্য আমি নিলাম না অ্যান্সারটা, আরেকটা অ্যান্সার দেন। আরেকটা মজার বিষয় কি জানেন, যখন বলে দেয় যে সাম অফ দি প্যারাগ্রাফস উইল বি ইউজড মোর দ্যান ওয়ান্স, তখন কিন্তু কোনো কোনো প্যারাগ্রাফ ইউজ নাও হতে পারে। এটা একটা মজার জিনিস আপনাকে বুঝতে হবে, যে এখানে এমন না যে আপনার সবগুলো প্যারাগ্রাফি ইউজ হবে, সবগুলো প্যারাগ্রাফি যে অ্যান্সার এরকম না। তারপরে আবার যেটা বললাম, সাম অফ দি প্যারাগ্রাফস ক্যান বি ইউজ মোর দ্যান ওয়ান্স, এটা বলা মানেই যে সবসময় ইউজ হবেই দুইবার, এরকমও না। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তো আসলে প্যারাগ্রাফ এর অ্যান্সার কোনোটাই না এখানে, মানে কোনোটাই প্যারাগ্রাফ এর অ্যান্সার না। আমরা পরবর্তী প্যারাগ্রাফ আর দুইটাই আছে, এটা পড়লেই আমরা বুঝে যাব কেন এটা অ্যান্সার না। তবে আমরা একটু এই প্যারাগ্রাফটা পড়ে আমরা আরেকটা কোয়েশ্চেনের জবাব কিন্তু দিতে পারি। দেখেন কোয়েশ্চেন নাম্বার, মানে যে প্যারাগ্রাফটা মাত্র পড়লাম আমরা, প্যারাগ্রাফ সেটা পড়ে আমরা এই কোয়েশ্চেন 22 থেকে 25 এইটার একটা অ্যান্সার দিতে পারি, যে এখানে এই সেন্টেন্স 22 থেকে 25-এর সেন্টেন্সগুলো কোন কার নামের সাথে মিলে।
প্যারাগ্রাফ ইতে একটা ইনফরমেশন আছে যেটা কিনা 22 থেকে 25-এর সাথে মিলে কোনো একটা লাইনে। সো সেইটা আসলে আসলে আমি উল্টাপাল্টা আমার মনে হয় যেহেতু দুইটা কোয়েশ্চেন একসাথে করছি তো অনেকে একটু কনফিউজড হতে পারে। আসলে 22 না, অ্যান্সারটা হলো আসলে দেখেন 24। মেজর এন্টারটেইনমেন্ট বডিজ দ্যাট হ্যাভ রিমেইন ইন্ডিপেন্ডেন্ট হ্যাভ লস্ট দেয়ার ইনফ্লুয়েন্স। এটা কার সাথে মিলে? এমজিএম এর সাথে। কেন এমজিএম এর সাথে মিলে? কারণ এই যে এখানে একদম ক্লিয়ারলি বলেছে এমজিএম once the roaring lion of Hollywood has been reduced to a whisper because it is not part of one of the giants. So যেহেতু এটা কারোর সাথে মিলে নাই, একা একা থেকেছে, তো এই জন্য এইটা তার ইনফ্লুয়েন্স হারিয়ে ফেলেছে। সো এমজিএম এর সাথে 24 মিলে। তো আমি অবশ্য একটা ভুল করেছি, সেটা হলো মাঝখান দিয়ে আরেকটা কোয়েশ্চেন ঢুকিয়ে দেওয়াতে অনেকের একটু কনফিউজড হয়ে গেছে, কনফিউশন। ঠিক আছে, আমরা এটাতে পরে ফেরত আসবো, আমরা আপাতত একটু লিখে রাখি এটা সি। আমরা আমাদের পুরান কোয়েশ্চেনে ফিরে যাই 14 থেকে, যেটা প্যারাগ্রাফ এফ পড়ছিলাম। এটা এখন বাদ দেন, মনে করেন আমরা ওইটা ভুলে গেছি। আচ্ছা, প্যারাগ্রাফ এফ এ বলছে পার্ট অফ দি রিজন ওয়াই ইনকামবেন্টস গট পুশড অ্যাসাইড ওয়াজ দ্যাট দে ডিড নট সি হোয়াট ওয়াজ কামিং। মানে এই যে এমজিএম এর মতো কোম্পানিগুলো যে তারা ঝরে পড়ে গেল বা তাদের ইনফ্লুয়েন্স নষ্ট হয়ে গেল, হারিয়ে গেল, এটার একটা আংশিক কারণ ছিল, কারণ তারা বুঝতে পারে নাই যে কি আসতেছে সামনে। মানে হলো তারা অ্যান্টিসিপেট করতে পারে নাই যে আমি যদি কারোর সাথে মার্জ না করি তাহলে কি হবে, সামনে কি কি আসতেছে আমার। বাট দে অলসো ফেসড আ টাইটার রেগুলেটরি এনভায়রনমেন্ট দ্যান দি প্রেজেন্ট ওয়ান। কিন্তু আংশিক আরেকটা কারণ ছিল যে তাদের রেগুলেটরি এনভায়রনমেন্টটাও বেশ টাইট ছিল, যেটা আগে হয়তো বা বেশ শিথিল ছিল, এখন নতুন নতুন নিয়ম হয়েছে। কীরকম নিয়ম? In America, laws preventing television broadcasters from owning program companies were repealed earlier this decade, allowing the creation of vertically integrated business. মনে করেন আমি এমজিএম, আমি বুঝতে পেরেছি যে সামনে আমি যদি মার্জ না করি তাইলে আমার জন্য বিপদ। তো আমি এখন কারোর সাথে মার্জ করতে চাচ্ছি বা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। মনে করেন আমি একটা টেলিভিশন ব্রডকাস্টার, আমি একটা প্রোগ্রাম কোম্পানি ওন করতে চাচ্ছি, কিন্তু আমেরিকায় আবার সেটা আইন দ্বারা একদম অফিসিয়ালি ক্যান্সেল করে দেওয়া হলো। রিপিল শব্দটা মানে আপনারা জানেন ক্যান্সেলিং, অফিসিয়ালি ক্যান্সেলিং সামথিং অর রিভোকিং সামথিং। সো এইটা অফিসিয়ালি ক্যান্সেল করে দেওয়া হলো। তো আমি বুঝতে পারছি যে আমি কারোর সাথে মার্জ না করলে আমার বিপদ হবে, কিন্তু মার্জ করতে চাইলেও পারছি না, কারণ এটা আইন ল দিয়ে আটকানো। তো এইগুলো কারণেই মূলত এই যে যেসব ইনকামবেন্টস বা যেসব আসলে ইনকামবেন্টস মানে অফিস বা আপনি কোম্পানিজ বলতে পারেন, যারা ঝরে পড়ে গেছে, তাদের এইসব কারণ ছিল। যাই হোক, কিন্তু এর মাঝেও গ্রেটার ফ্রিডম combined with a sense of history prompted the smarter companies in the entertainment business to reinvent themselves. এত কিছুর মাঝেও যারা স্মার্ট কোম্পানি ছিল তারা কিন্তু তাদেরকে রিইনভেন্ট করেছে। দে স হোয়াট হ্যাপেন্ড টু দোজ অফ দেয়ার প্রেডেসেসর্স হু ওয়ার স্টাক উইথ ওয়ান ফর্ম অফ ডিস্ট্রিবিউশন। কারণ তারা দেখেছে তাদের পূর্বসূরিদের অবস্থা, যারা একটা ধরনের এন্টারটেনমেন্টের মধ্যেই তারা ঝুঁকেছিল। এই জন্য তারা অতীত থেকে শিক্ষা নিয়ে এর মধ্যে রিইনভেন্ট করে ফেলেছে তাদেরকে। সো দিস ডেইজ the powers in the entertainment business are no longer movie studios or television broadcasters or publishers. All those businesses have become part of bigger businesses, still companies that can both create content and distribute it in a range of different ways. তো এখন পাওয়ার আর শুধু মুভি স্টুডিওর কাছে নাই, বা শুধু টেলিভিশন ব্রডকাস্টার কাছে নাই, বা শুধু পাবলিশারদের হাতে নাই। এখন আপনি তখনই পাওয়ারফুল হবেন যখন আপনি কন্টেন্ট ক্রিয়েটও করতে পারবেন এবং সেটা ডিস্ট্রিবিউশনও করতে পারবেন, সব ইন আ রেঞ্জ অফ ওয়েজ। তাইলেই আপনার হাতে পাওয়ারটা আসবে। তো এখনকার অবস্থা বর্ণনা করা হলো এবং অতীত কোম্পানি থেকে শিক্ষা নিয়ে এত আইনি বাধার মধ্যেও কিভাবে রিইনভেন্ট করা হলো এটা বলা হলো। সো হ্যাঁ, এখন আপনি অ্যান্সারটা দিয়ে ফেলছেন। সুপারব সুস্মিতা কুন্ডু, হ্যাঁ শিশির, চমৎকার। চমৎকার চমৎকার। এটার অ্যান্সারটা হলো এফ। আরেকটা আছে নাকি দেখেন তো, এফ। বিশ অ্যান্সার অবশ্যই, হ্যাঁ, কিন্তু 20 ছাড়া কি আর আছে?
17, yes, 17 is another answer. চমৎকার, সুস্মিতা, শিশির এবং মাহি, ইয়েস। সো আচ্ছা, তো আমাদের কিন্তু 14, 15, 16, 17, 18, 19, 20 হয়ে গেছে, 21 নম্বরটা বাকি আছে। সো 21 নম্বরের সাথে একটা কনফিউশন ছিল, আমার মনে হয় এখন দূর হয়ে যাবে। প্যারাগ্রাফ জিতে বলছে, এটা আমাদের লাস্ট প্যারাগ্রাফ। আউট অফ অল দিস 7 হিউজ এন্টারটেইনমেন্ট কোম্পানিজ হ্যাভ ইমার্জড: Time Warner, Walt Disney, Bertelsmann, Viacom, News Corp, Seagram, and Sony. They cover pretty well every bit of the entertainment business except pornography. এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম এন্টারটেইনমেন্ট কোম্পানির মার্জিং নিয়ে, তাদের অতীত ভবিষ্যৎ এগুলো নিয়ে, বর্তমান অবস্থা নিয়ে, তো বলছে এই সমস্ত আলোচনার পর, এই সমস্ত ঘটনার পর এখন 7টা বড় বড় কোম্পানি এইগুলোর মাধ্যমে আজকে জন্ম নিয়েছে, আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এন্টারটেইনমেন্ট বলতে আপনি যা বুঝেন পর্নোগ্রাফি ছাড়া আর সমস্ত কিছু এরা কভার করে আজকে। 3 are American, 1 is Australian, 1 Canadian, 1 German and 1 Japanese. এই তিনটা, এইগুলো দেশের, 4টা দেশের এই 7টা কোম্পানি পুরো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করছে, কারণ এরা এক একজন একজনের সাথে মার্জ টার্জ করে একাকার অবস্থা। এখন এরা সবচেয়ে বেশি শক্তিশালী। আচ্ছা, ক্রিস্টোফার ডিকসন বলছে, হোয়াট ইউ আর সিইং, says ক্রিস্টোফার ডিকসন। ক্রিস্টোফার ডিকসন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ দি মিডিয়া রিসার্চ অ্যাট পেইন ওয়েবার, আর পেইন ওয়েবার হচ্ছে একটা স্টক ব্রোকার, তো সে সেটার ম্যানেজিং ডিরেক্টর। ক্রিস্টোফার ডিকসন বলছে, হোয়াট ইউ আর সিইং ইজ দি ক্রিয়েশন অফ আ গ্লোবাল অলিগোপলি। It happened to the oil and automotive businesses earlier this century. Now it is happening to the entertainment business. আপনারা অলিগোপলি মানে জানেন, আপনারা মনোপলি, অলিগোপলি, এগুলো পারফেক্ট কম্পিটিশন, এগুলো হয়তো বা কম মানে শুনেছেন কখনো। যেমন আমি আমাদের দেশের, বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রির উদাহরণ দিই। টেলিকম ইন্ডাস্ট্রিতে কোম্পানি আছে হাতে গুনে 3-4টা। এখন এই যে কে জানি মার্চ করলো কিছুদিন আগে, এয়ারটেল আর রবি, খুব সম্ভব নাকি কে জানি মার্চ করলো, যাই হোক, মানে এই হাতে গুনে 3-4টা কোম্পানি আপনার পুরা টেলিকম ইন্ডাস্ট্রিটাকে শাসন করছে, বা তারা শাসন করছে না বলে বলবো যে তারা কিন্তু পরিচালনা করছে। তো এটা হচ্ছে অলিগোপলি, যেখানে 2 or more কোম্পানি, কয়েকটা কোম্পানি, 2 থেকে 5 এরকম কোম্পানি তারা এই পুরা একটা ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে। আর মনোপলি তো আপনারা জানেন যে একজনই ওই সেক্টরের সার্ভিস প্রোভাইড করে। ফর এক্সাম্পল, আমি বাংলাদেশে যদি রেল ইন্ডাস্ট্রির উদাহরণ দিই, তো রেল লাইন কিন্তু সরকারি যে রেল মন্ত্রণালয়ের অধীনে সেটাই কিন্তু আছে। এছাড়া কি প্রাইভেট কোনো রেল আছে? মানে মনে করেন আমাদের যেমন প্লেনের ক্ষেত্রে আমরা বাংলাদেশ বিমান ছাড়াও আমাদের কাছে অপশন আছে যে না আমরা এমিরেটসে যাব কি, এখানে যাব কি, ওখানে যাব। কিন্তু আপনি ট্রেনের যদি করেন, আলোচনা করেন, তাহলে কিন্তু আমি আর কোনো এক্সপ্রেস নাই যে আমি অন্য একটা প্রাইভেট এক্সপ্রেসের ট্রেনে যাব, এরকম কিন্তু কোনো সুযোগ নেই। তো ওটা মনোপলি, একই একটা। আমি যাই হোক ইকোনমিক্সের আলোচনা শুরু করে দিয়েছি, এটা বাদ, এটা পড়াতে গেলে আবার অন্য আলোচনা। সো এখন আসেন, তো বলছে যে ক্রিস্টোফার ডিকসন বলছে যে তুমি এই যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা দেখলা, হোয়াট ইউ আর সিইং, এটা হচ্ছে ইজ দি ক্রিয়েশন অফ গ্লোবাল অলিগোপলি। এটা জাস্ট একটা গ্লোবাল অলিগোপলি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে। ইট হ্যাপেন টু দি অয়েল অ্যান্ড অটোমোটিভ বিজনেসেস আর্লিয়ার দিস সেঞ্চুরি। এই শতকের শুরুর দিকে অয়েল ইন্ডাস্ট্রি, আপনার যেমন ওপিইসি, এগুলোর নাম জানেন, যে অয়েল প্রডিউসিং যে কান্ট্রিগুলো, সেগুলো একসাথে একটা কি বলবো, কার্টেলের মতো তারা তৈরি করেছে। হ্যাঁ, তো ঠিক তেমনি বলছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এই জিএম মোটরসের আমরা নামটাম শুনি, এটা এর সাথে মার্চ করছে, সে তার সাথে মার্চ করছে। তো এভাবে এটা হয়ে গেছে অনেক ইন্ডাস্ট্রিতে আগে, তো এটা এখন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে। It remains to be seen whether the latest technology will weaken those great companies or make them stronger than ever. এখন দেখা এটা বাকি আছে যে এই টেকনোলজিক্যাল ইয়েগুলো আসছে, এইটা কি এই বিশাল বিশাল কোম্পানিগুলোকে উইক করে দিবে, নাকি তাদের স্ট্রঙ্গার দ্যান এভার করবে, এই হলো ব্যাপার। এখন আসেন আমাকে একটু মাহি বলেন যে আপনি 21 নম্বরের অ্যান্সার যে জি, এটা কি বুঝে আসছে কিনা, কারণ এখানে কোন সেন্টেন্সটা থেকে আমরা নিলাম 21 নম্বরের অ্যান্সার জি, এটা কি আপনি বুঝতে পারলেন কিনা, সেটা আমাকে মাহি একটু জানান। মাহি যদি থেকে থাকেন আমাকে একটু জানান, মাহি ভুঁইয়া, যে আপনি কি এটা 21 প্যারাগ্রাফ জি এর সাথে যে 21 মিলল, এটা কি আপনি বুঝতে পারলেন নাকি?
মাহি বুঝতে পারেন না এখনো। ঠিক আছে। আমার আপনার কনফিউশনটা হয়েছিল মাহি প্যারাগ্রাফ ই এর সাথে। আমাদের 21 নম্বরে বলছে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডিজিটাল রেভলিউশন কুড আন্ডারমাইন দি জায়ান্ট এন্টারটেইনমেন্ট কোম্পানিজ, এখানে প্যারাগ্রাফ ই এর সাথে আপনি একটু কনফিউজড হয়ে গিয়েছিলেন। তো আমরা প্যারাগ্রাফ জি বলছি এই জন্য যে দেখেন এখানে আমরা যখন অলিগোপলির, হ্যাঁ হ্যাঁ এনায়েত ঠিক ধরেছেন, আমরা যখন এখানে অলিগোপলির কথাটা আনলাম, যে এই ক্রিস্টোফার ডিকসন যেটা বলছেন যে এটা একটা অলিগোপলি হচ্ছে, এটা একটা মার্জ হচ্ছে, কিন্তু এইটা এখনো দেখা বাকি আছে যে ওয়েদার দি লেটেস্ট টেকনোলজি উইল উইকেন দোজ গ্রেট কোম্পানিজ অর মেক দেম স্ট্রঙ্গার দ্যান এভার। এখন এটা দেখা বাকি যে এই টেকনোলজি দ্বারা এই বিশাল বিশাল কোম্পানিগুলো কি তারা আরও উইক হয়ে যাবে, মানে তারা কি আরও দুর্বল হয়ে পড়বে, নাকি আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। তো এখানে 21 নম্বরে আমাদের বলছে যে, হ্যাঁ তানিয়াও যেটা বলছেন লাস্ট লাইন, 21 নম্বরে বলছে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডিজিটাল রেভলিউশন কুড আন্ডারমাইন দ্য জায়ান্ট এন্টারটেইনমেন্ট কোম্পানিজ। সো এখানে হতে পারে এই যে এটা একটা হতে পারে যে এন্টারটেনমেন্ট কোম্পানিগুলোর এই যে টেকনোলজি হ্যান ত্যান যে আসলো সেগুলোর দ্বারা তারা কিন্তু আন্ডারমাইন বা উইকেন হয়ে যেতে পারে। সো কুড, এগুলো আপনি বুঝছেন কি না মাহি এবার একটু জানান, না বুঝলে আমি আবার বলবো, নো প্রবলেম। এনায়েত বুঝেছেন, তানিয়া বুঝেছেন, আমার টার্গেট হলো মাহিকে বুঝানো। আচ্ছা ফ্যান্টাস্টিক, নাও ইটস ক্লিয়ার। ওকে, এখন আমরা চট করে, যেহেতু আমাদের পুরো প্যাসেজটা পড়া হয়ে গেছে, তো আমরা একটু চট করে আমরা এই কোয়েশ্চেন দুইটার অ্যান্সার একটু দিয়ে ফেলি। আপনারা যদি এটা দেখতে পান, আশা করি দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের পুরো প্যাসেজ পড়া হয়ে গেছে, আমরা মোটামুটি প্যাসেজের ধারণা পেয়েছি। যারা পুরো সময়টা ধরেছিলেন তারা একটু আমাকে 26 এবং 27 নাম্বার প্রশ্নের জবাবটা দিয়ে দেন। আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আপনার এই মাল্টিপল চয়েস দুটো একটু স্পেশাল টাইপ, মানে এটা পুরা প্যাসেজ না পড়লে বুঝলে এটা ঠিক বোঝা যায় না। তো যেমন কোয়েশ্চন নাম্বার 26 জিজ্ঞেস করেছে হাউ ডাজ দ্য রাইটার পুট অ্যাক্রস হিজ ভিউজ অন দি ডিজিটাল রেভলিউশন। তো এটা তো আপনি একটা দুইটা প্যারাগ্রাফ থেকে বুঝবেন না, পুরোটা পড়ে আপনাকে বুঝতে হবে। ঠিক তেমনি 27 যেমন বলছে হুইচ অফ দি ফলোয়িং বেস্ট সামারাইজেস দ্য রাইটার্স ভিউজ ইন দিস রিডিং প্যাসেজ। পুরা রিডিং প্যাসেজটা পড়ে কোন কথাটা দিয়ে বেস্ট সামারি হয় রাইটারের কথাবার্তা। সো আপনারা এই দুইটা প্রশ্নের একটু জবাব দিয়ে ফেলেন দেখি, যারা পুরো সময় ধরেছিলেন। স্বপন অ্যান্সার দিয়েছেন, এনায়েত হ্যাঁ, তানিয়া কোনটা ডি? সুস্মিতা বি, সি।
তানিয়া মনে হয় বলছেন যে 26 হলো ডি আর 27 হলো সি। হুম। ইয়েস, 27 এর সি ইজ দি কারেক্ট অ্যান্সার। দেখেন এখানে কিন্তু আমি আপনাকে কোনো প্রমাণ দিতে পারবো না, মানে 27 কেন সি, আমি কিন্তু কোনো একটা রেফারেন্স লাইন দিতে পারবো না, কারণ এটা পুরো প্যাসেজটা পড়ে আমাকে বুঝতে হয়েছে। তো ঠিক তেমনি 26-এ আমাদের একটু দ্বিমত আছে, কেউ বলছেন বি, কেউ বলছেন ডি। সো এইটা একটু, হ্যাঁ, বি আর ডি এর মধ্যেই মোটামুটি একটা কনফিউশন। তো 26টা আমাকে একটু রিভিউ করে জানান যে ফাইনাল অ্যান্সারটা কি, বি নাকি ডি, বাংলাদেশ নাকি ডেনমার্ক? এ আছি আমরা, 26, ফাইনালি আমাকে জানান এটার অ্যান্সারটা কি, বি নাকি ডি, বাংলাদেশ নাকি ডেনমার্ক? পুট অ্যাক্রস মানে ট্রান্সমিটিং ইনফরমেশন, ফর এক্সাম্পল মানে কিভাবে ডিজিটাল রেভলিউশন যে হলো, এইটা কিভাবে রাইটার আপনাকে ইনফরমেশনটা কিভাবে দিলেন এই প্যাসেজে, হাউ ডাজ দ্য রাইটার হ্যাড ট্রান্সমিট হিজ ভিউজ অন দি ডিজিটাল রেভলিউশন, এই যে ডিজিটাল রেভলিউশনটা যে হলো আমরা বুঝলাম, এই ইনফরমেশনটা এটা কিভাবে উনি ট্রান্সমিট করলেন আমাদের কাছে। সুপারব, সুপারব, ইয়েস, ফ্যান্টাস্টিক। আসলে এটার অ্যান্সারটা ডি। চমৎকার, চমৎকার। কেন ডি আশা করি বুঝতে পেরেছেন, না হলে আমরা আবার বুঝাতে পারি 10 বার করে। মানে কিভাবে রিয়্যাক্ট করেছে কোম্পানিগুলো সেটা না, ডিজিটাল রেভলিউশনটা যে হয়েছে সেই ইনফরমেশন আমরা পেয়েছি, যে আদার পিরিয়ডস অফ একটা কম্প্যারিজন, যে আগে কি হয়েছিল, এখন কি হচ্ছে, সামনে কি হবে, এই সব মিলিয়ে একটা কম্প্যারিজন, এই জন্য ডি। ফ্যান্টাস্টিক, এটা অ্যান্সারটা ডি এবং 27-এর অ্যান্সারটা সি। ইয়েস, আমাদের আসলে ছোট্ট একটা কাজ বাকি আছে, এটা আমরা সাথে সাথেই করে ফেলতে পারতাম তখনই, কিন্তু একসাথে দুইটা কোয়েশ্চেন করলে মিক্স হয়ে যায়, তো এটা আমরা একটু করে নিব, করে তারপরে তানিয়া বলছিলেন যে এটা খুবই হার্ড এই এর আগেরটা, সো আমরা একটু আলোচনা করে আশ্বস্ত করবো যে এটা আসলে হার্ড না, বা খুব যে আসলে প্যাচ পুচ লেগে গেছে এরকম কোনো ব্যাপার না। প্লাস আজকে যেটা বললাম যে শুক্রবার, আজকে মনে হয় সবাই একটু খাওয়া দাওয়া বেশি হয়েছে, একটু অলসতা মুডে আছে পড়াশোনার চেয়ে। যেমন আমার তো রবিবারে ছুটি, সো আমার শুক্রবারও ওয়ার্কিং ডে। সো আর আজকে পরিবেশটা খুব সুন্দর, দেখাবো হয়তো বা পরিবেশটা কখনো আপনাদের পারলে। আচ্ছা, সো এখন আমাদের খুবই সিনসিয়ার ছাত্র খালেদ চলে এসছেন। এখন আসেন আমাদের একটু, আপনি বলেন তো, এই যে প্যারাগ্রাফ বি, মানে কোয়েশ্চেন 22 থেকে 25-এ কী করতে হবে, দ্য রাইটার রেফার্স টু ভেরিয়াস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কোম্পানিজ ইন দ্য রিডিং প্যাসেজ। এই রাইটার এই পুরা প্যাসেজে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্যক্তির নাম রেফার করেছেন।
match the people or companies A to E with the points made in question 22 to 25 about the introduction of new technology. তো আমাদের 22 থেকে 25 এই যে চারটা সেন্টেন্স আছে, এই চারটা সেন্টেন্স নিচের যে পাঁচটা অপশন আছে, জন মালোন, হাল ভেরিয়ান, এমজিএম, ওয়াল্ট ডিজনি এবং ক্রিস্টোফার ডিকসন, এদের সাথে কোন সেন্টেন্স কোনটা মিলে সেটা ম্যাচ করতে হবে। তো দেখেন এখানে কোয়েশ্চেন আছে চারটা, 22, 23, 24, 25 এবং নাম আছে পাঁচটা। সো যে কোনো চারটা নাম চারটা সেন্টেন্সের সাথে মিলবে। এখানে বলে দেওয়া হয় নাই যে ওয়ান লেটার ক্যান বি ইউজ মোর দ্যান ওয়ান্স বা এনি নেম ক্যান বি ইউজ মোর দ্যান ওয়ান্স। ফলে আমার 22-এর সাথে ধরেন এ মিললো, 23-এর সাথে বি মিললো, 24-এর সাথে সি মিললো, 25-এর সাথে ডি মিললো, একটা থাকবে আনইউজড, কারণ হচ্ছে আমাদের চারটা কোয়েশ্চেনে পাঁচটা নাম আছে, আর কোনো একটা লেটার দুইবার ব্যবহৃত হবে না, কারণ এটা বলে দেওয়া হয় নাই। তো আপনি আসেন আমাকে একটু জানান যে এই যে প্যারাগ্রাফ বিতে আমরা জন মালোনের নাম পেয়েছি, এই জন মালোনের নামের সাথে এখানে এই জন মালোনের নামের সাথে 22, 23 বা 25 কিছু মিলে নাকি? জন মালোনকে নিয়ে প্যাসেজে প্যারাগ্রাফটায় কি ইনফরমেশন ছিল এবং এই জাতীয় কিছু কি মিলে নাকি? হ্যাঁ, এক লেটার দুইবার ব্যবহৃত হবে না শিশির। এনায়েত জিজ্ঞেস করছেন, স্যার ওয়েন ডু ইউ ইউজুয়ালি টেক লাইভ ক্লাসেস? আসলে এনায়েত হয়েছে কি, আমি বলেছি যে আমি যে খুব লাইভ ক্লাস নিয়ম করে নেই তা না, গত 3 দিন ঘটনাচক্রে আজকে সহ একটু সময় পাওয়া গেছে, সুযোগ পাওয়া গেছে, তো আমি এই লাইভ ক্লাস নিচ্ছি। এটা কোনো রেগুলার জিনিস না, এটা খুবই আনফর্চুনেট। যদিও দু একজন বলছেন যে তাদের উপকার হচ্ছে, নিতে পারলে ভালো হতো। আচ্ছা, আমরা এখন আছি কোয়েশ্চেন 22 to 25। এখানে আমাকে একটু জানান জন মালোন এই নামটার সাথে, আপনি আগে পিছিয়ে ইনফরমেশন প্যারাগ্রাফ থেকে পড়েন, পড়ে আমাকে জানান এই জন মালোন নামটা 22, 23 বা 25 কিছুর সাথে কি মিলে নাকি? তানিয়া 22 বলছেন 20% মিলে। একটা হিন্ট দেই, যারা আমাকে হেরাল্ড শব্দটার মানে বলেছিলেন তারা দেখেন তো পারেন নাকি হেরাল্ড শব্দটা মানে যারা বলেছিলেন পূর্ব থেকে ঘোষণা করা বা এই অ্যানাউন্স করা এই সেই, তারা কি পারেন নাকি দেখেন তো। জন মালোন কি করেছিল প্যারাগ্রাফে আমরা আমাদের বলেছে যে দিস মে সাউন্ড ফ্যামিলিয়ার বিকজ দ্য ডিজিটাল রেভলিউশন অ্যান্ড দি এক্সপ্লোশন অফ চয়েস দ্যাট উড গো উইথ ইট হ্যাজ বিন হেরাল্ডেড ফর সাম টাইম। এই যে ডিজিটালাইজেশন যে হবে সেটা কিন্তু আগে থেকে একটা আমাদের জানা ছিল বা একটা অ্যানাউন্সমেন্ট ছিল এটার ব্যাপারে, বা একটা ঘটনা এটা প্রকাশিত হয়েছিল কিভাবে, ইন 1992 জন মালোন তিনি এই 500 চ্যানেল ইউনিভার্স 500 চ্যানেল ইউনিভার্স ইন্ট্রোডিউস করার মাধ্যমে এই জিনিসটা কিন্তু উনি আমাদের জানান দিয়েছিলেন যে এখানে একটা ডিজিটাল রেভলিউশন বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এটা যে হবে, এটা কিন্তু উনি বেশ কিছু বছর আগেই জানা দিয়ে, মানে হ্যাজ বিন হেরাল্ডেড ফর সাম টাইম, বেশ কিছু বছর আগেই উনি বলে দিয়েছিলেন।
শিশির বেশ কঠিন লাগছে, সুস্মিতা 22 বলছেন। আমি ব্যাখ্যা করার পরেও দেখেন তো এখন পারেন নাকি। আমি একটু ব্যাখ্যা করে দিলাম যে জন মালন, আমাদের প্যারাগ্রাফ বিতে আছে যে দিস মে সাউন্ড ফ্যামিলিয়ার বিকজ দ্য ডিজিটাল রেভলিউশন অ্যান্ড দ্য এক্সপ্লোশন অফ চয়েস দ্যাট উড গো উইথ ইট হ্যাজ বিন হেরাল্ডেড ফর সাম টাইম। এই যে ডিজিটাল রেভলিউশন হবে, এই জিনিসটা কিছু বছর ধরেই এটা প্রকাশিত ছিল। কিসের মাধ্যমে? জন মালন 500 চ্যানেল ইউনিভার্স ওয়েলকাম করার মাধ্যমে এটা করেছিলেন। সো এখন দেখেন তো 22, 23, 25 কোনটার সাথে যায় জন মালন নামটা? পঁচিশ, হ্যাঁ, আসলে 25 যায়। আশা করি ব্যাখ্যাটা দেওয়ার পরে আপনারা বুঝতে পেরেছেন যে এটা জন মালন নামটার সাথে যাচ্ছে। এটা এ দিলাম হচ্ছে, এটা কিন্তু আমরা অন্য একটা টাইপ কোয়েশ্চেন করছি, আপনারা আগের সাথে মিলাই ফেলেন না। মানে আমরা এখন এই 22, 23, 24, 25 সাথে এ বি সি ডি মিলাচ্ছি, এটা প্যারাগ্রাফ না, আমরা নাম মিলাচ্ছি। সো আমরা 25-এর সাথে জন্মালন মিলিয়েছি কারণ নিউজ অফ দি মোস্ট রিসেন্ট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ওয়াজ পাবলিশড সাম ইয়ার্স অ্যাগো, মানে ওই যে হ্যাজ বিন হেরাল্ডেড ফর সাম টাইম, ওখান থেকে এই ঘটনাটা কে করেছিলেন? জন্মালন। এর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সো ইট ইজ 25 শুড বি এ, মানে জন্মালন। ঠিক তেমনি হাল ভ্যারিয়ানের নাম আমরা পেয়েছিলাম প্যারাগ্রাফ ডিতে। সো হাল ভ্যারিয়ান, আপনি এইটা যদি একটু এটার আগে পরে এই অংশটা থেকে শুরু করে এটার আগে পরে একটু পড়ে দেখেন, পরে আমাকে জানান যে 23 আর 24, সরি 22 আর 23-এর মধ্যে হাল ভ্যারিয়ানের সাথে কিছু মিলে নাকি। যে হাল ভ্যারিয়ান বলছিলেন গো ব্যাক ফার এনাফ, ইউল ফাইন্ড পাবলিশার্স কমপ্লেনিং দ্যাট সার্কুলেটিং লাইব্রেরিজ উড ক্যানিবালাইজ দেয়ার সেলস। আপনি আগে পরেও পড়তে পারেন, পরে আমাকে একটু জানান যে 22 এবং 23-এর সাথে কিছু মিলে নাকি। বাইশ, চমৎকার সুস্মিতা। কেন 22? কারণ হচ্ছে এখানে প্যারাগ্রাফ ডিতে বলা হচ্ছিল যে নতুন কোম্পানির, সরি নিউ টেকনোলজির মধ্যে থ্রেট এবং অপরচুনিটি দুটাই আছে। তারা নতুন কোম্পানিকে গ্রেট ডিল রিচার করে দিতে পারে বা পথে বসিয়ে দিতে পারে। তারপরে হাল ভ্যারিন বলছিলেন গো ব্যাক ফার এনাফ, এটা নতুন কোনো বিষয় না, অনেক আগে থেকেই এরকম হচ্ছে যে যখনই নতুন কিছু আসে, সার্কুলেটিং লাইব্রেরি আসছিল যখন পাবলিশাররা, তখন ভাবছিল এটা একটা থ্রেট, এটা তাদের সেলকে খেয়ে ফেলছে, ক্যানিবালাইজিং দেয়ার সেলস। সো 22 নম্বর বলছে হিস্টোরিক্যালি নিউ ফর্মস অফ ডিস্ট্রিবিউটিং এন্টারটেইনমেন্ট হ্যাভ অ্যালার্মড দোজ ওয়েল এস্টাবলিশড ইন দ্য বিজনেস। যখনই নতুন কোনো এটা মানে ঐতিহাসিকভাবে এই ঘটনাটা ঘটে আসতেছে। সো হাল ভ্যারিয়ানের সাথে আমাদের 22 মিলছে। সো ইয়েস, এটার অ্যান্সার হলো বি। এবং আমাদের 23 নাম্বার বাকি আছে। 23 নাম্বার ওয়াল্ট ডিজনি বা ক্রিস্টোফার ডিকসন, এই দুইটা শব্দ আমরা প্যারাগ্রাফ জিতে পেয়েছিলাম, এই দুইটা নাম ওয়াল্ট ডিজনি এবং ক্রিস্টোফার ডিকসন। দেখেন তো, সরি আমাদের ক্রিস্টোফার ডিকসন তো হয়ে গেছে, মানে মেজর এন্টারটেইনমেন্ট বডিজ দ্যাট হ্যাভ, না ক্রিস্টোফার ডিকসন হয় না, এমজিএম হয়েছে। সো 23 নাম্বারটা আপনি একটু দেখেন, ওয়াল্ট ডিজনি নাকি ক্রিস্টোফার ডিকসন, কার সাথে মিলে, ডি নাকি ই? 23 নাম্বারটা কিসের সাথে মিলবে, ওয়াল্ট ডিজনি নাকি ক্রিস্টোফার ডিকসন? কোয়েশ্চেন নাম্বার 23 কিসের সাথে মিলবে, ওয়াল্ট ডিজনি নাকি ক্রিস্টোফার ডিকসন?
এটা প্যারাগ্রাফ জিতে আপনি পাবেন। শিশির একটা জবাব দিয়েছেন, তবে দেখেন 23 নাম্বারটা কিসের সাথে মিলছে, ওয়াল্ট ডিজনি নাকি ক্রিস্টোফার ডিকসন? হ্যাঁ, শিশির আগেও জবাব দিয়েছেন ওয়াল্ট ডিজনি। তবে এটা আসলে ক্রিস্টোফার ডিকসনের সাথে মিলে কেন দেখেন, কারণ দেখেন এখানে 23 নম্বর বলছে দ্য মার্জার অফ এন্টারটেইনমেন্ট কোম্পানিজ ফলোজ আ প্যাটার্ন এভিডেন্ট ইন আদার ইন্ডাস্ট্রিজ। এই যে এন্টারটেইনমেন্ট কোম্পানিগুলোর যে মার্জ হয়েছে, এই মার্জিংটা ইট ফলোজ আ প্যাটার্ন যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও প্রমাণিত ছিল, সেই অন্যান্য ইন্ডাস্ট্রির মতোই এখন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিগুলো মধ্যে মার্জ হয়েছে। এই কথাটা ক্লিয়ারলি কিন্তু এই যে ক্রিস্টোফার ডিকসন সাহেব বলেছেন। হ্যাঁ, হোয়াট ইউ আর সিইং, সুস্মিতা বলছেন ঠিক। হ্যাঁ, is the creation of the global oligopoly. It happened to the oil industry and automotive businesses earlier this century. Now it is happening to the entertainment business. So yeah. So হ্যাঁ হ্যাঁ, দেখেছেন, এটা হলো আমাদের ক্রিস্টোফার ডিকসন সাহেব ক্লিয়ারলি এই কথাটা বলেছেন। সো আমাদের 23 নাম্বারের সাথে ম্যাচ হবে হলো ই। তাহলে আমাদের ডিটা আনইউজ থাকলো, আমাদের ডিটা দরকার নেই। তো এখন আপনারা একটু যারা আজকে, একটা তো হলো বললাম যে একটু ভুল হচ্ছিল বা কঠিন লাগছিল অনেকের কাছে, তো এটার একটা কারণ হতে পারে যে আমার উপস্থাপনাটা ঠিক ছিল না, মানে আমি 2-3টা কোয়েশ্চেনের দিকে ওদিকে মিলিয়ে ফেলেছিলাম। আর আরেকটা কারণ হতে পারে আমি কোয়েশ্চেনটা ঠিকমতো আগে বুঝিয়ে দিই না যে কোয়েশ্চেনটা এটা যে হেডিং ম্যাচিং না বা এরকম কিছু। আবার আরেকটা হতে পারে যে আপনার ধরেন ওই যে যেটা বললাম, আজকে একটু বেশ সবাই রিল্যাক্স মুডে আছে, তো আমি ঠিক জানি না কী কারণে এটা কঠিন লেগেছে। তারপরেও আমি জাস্ট একটা ছোট্ট করে 2-4 মিনিটে যদি একটা রিক্যাপ করতে, একটা রিভিউ দিতে চাই, একটা সাম আপ করতে চাই, তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 থেকে 21 এটা ছিল হচ্ছে আপনার, এটাকে আমরা ম্যাচিং ইনফরমেশন বলি। হ্যাঁ, যে এখানে বলছে দ্য রিডিং প্যাসেজ হ্যাজ 7 প্যারাগ্রাফস, উইচ প্যারাগ্রাফ মেনশনস দি ফলোয়িং। এই যে কোয়েশ্চেন, এই 14 নম্বর সেন্টেন্সটা কোন প্যারাগ্রাফে আছে এটা আমাকে বের করতে হবে। তো আমি প্যারাগ্রাফ এ ধরেন পড়লাম, পরে দেখি 14 নম্বর না, প্যারাগ্রাফ এতে মেনশন নাই, 15 নম্বর নাই, 16 নম্বর পরে দেখলাম হ্যাঁ এই যে মিক্সড ফিয়ার মিক্সড উইথ এক্সিলারেশন, এই কথাটা আমাদের কনফিউজ ফিলিংয়ের কথাটা আছে, তো আমি 16 দিয়ে দিলাম এ। তারপরে 17 পড়লাম, 18 পড়লাম, 19, 20, 21 পড়লাম, দেখি যে না এগুলোর সাথে আর মিলছে না। পরে আমরা প্যারাগ্রাফ বিতে চলে গেলাম। বিতে গিয়ে বি পড়ার পরে আবার দেখলাম 14 নম্বর না, মিলছে না, 15 নম্বর মিলছে না, হ্যাঁ 18 নম্বর মিলেছে, যে এখানে 18 প্যারাগ্রাফ বিতে বলেছে when the entertainment companies, last line, when the entertainment companies tried out the technology it worked fine but not at a price that people were prepared to pay. So আমি দেখছিলাম যে এখানে দি হাই কস্ট টু কনজিউমার অফ নিউ ওয়েজ অফ ডিস্ট্রিবিউটিং এন্টারটেনমেন্ট এই ব্যাপারে বলা আছে। তো এরকম করে আমি প্যারাগ্রাফ সি পড়লাম, যখন প্যারাগ্রাফ সি পড়ে দেখলাম যে আপনার এই 14 নম্বর দেখলাম নাই, 15 নম্বর দেখলাম হ্যাঁ একটা টোটাল ট্রান্সফরমেশন হবে। কিভাবে? প্যারাগ্রাফ সিতে যেখানে বলেছে ইভেন্চুয়ালি ইট উইল চেঞ্জ এভরি অ্যাসপেক্ট অফ ইট ফ্রম দ্য ওয়ে কার্টুনস আর মেড টু দ্য ওয়ে ফিল্মস আর স্ক্রিন টু দ্য ওয়ে পিপল বাই মিউজিক। তো আমরা আবার যখন প্যারাগ্রাফ সিটা পড়ে শেষ করলাম, দ্যাট মাচ ইজ ক্লিয়ার, হোয়াট নোবডি ইজ শিওর অফ ইজ হাউ ইট উইল এফেক্ট দি ইকোনমিক্স অফ দি বিজনেস। কিন্তু কেউ জানে না যে এটা অর্থনৈতিকভাবে বিজনেসটাকে কীভাবে এফেক্ট করবে। আমরা আরেকটু ফার্দার যখন কোয়েশ্চেনগুলো 14 থেকে 21 পড়ছিলাম, তখন দেখি হ্যাঁ 19 নম্বরের কথাটাও
এই প্যারাগ্রাফের সাথে মিলে যাচ্ছে। তো আমরা কিভাবে বুঝলাম যে দুইটাই অ্যান্সার হবে? কারণ এখানে ক্লিয়ারলি লেখা ছিল সাম অফ দি প্যারাগ্রাফস উইল বি ইউজড মোর দ্যান ওয়ান্স। এই কথাটা যখনই বলা থাকে, এটা অবশ্যই জরুরি না যে একটা প্যারাগ্রাফই দুইবার ব্যবহৃত হতে হবে, তবে যখনই একটা প্যারাগ্রাফ দুইবার ব্যবহৃত হয়ে যায় বা যদি হয়, তাহলে এই কথাটার এটাও একটা সুপ্ত ইমপ্লিসিট মানে যে কোনো কোনো প্যারাগ্রাফ কিন্তু অব্যবহৃতও থাকতে পারে। মানে এটা জরুরি না যে সব প্যারাগ্রাফই ব্যবহৃত হবে। যেমন কিনা আমরা প্রমাণ পেয়েছি, আপনি দেখেন 14 থেকে 21-এ প্যারাগ্রাফ আমরা কোনো অ্যান্সার দেই নাই, প্যারাগ্রাফ এর সাথে কিছু মিলে নাই। সো এটা খুবই হতে পারে, এটাতে ইয়ের কিছু নেই। তো আমরা এটা জাস্ট ইনস্ট্রাকশনের একটা মার প্যাচ, আমার মনে হয় বুঝায় দেই নেই আগে, এই জন্য একটু কঠিন লেগেছে। সো হ্যাঁ, তো এখন আহমাও দেন মানে আমি ঠিক বুঝতে পারছি না, খালেদ বা শিশির আহমাও কি বলছেন আপনারা? আমি ঠিক বুঝতে পারছি না। ও আচ্ছা, সময় সময়, আচ্ছা ঠিক আছে, সরি। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে আমরা বলছিলাম যে যখন এই ইনস্ট্রাকশনটা আছে যে সাম অফ দি প্যারাগ্রাফস উইল বি ইউজড মোর দ্যান ওয়ান্স, এই কথাটা যখন আছে, এই কথাটার একটা মানে যেমন এটা হতেও পারে নাও হতে পারে, একটা প্যারাগ্রাফ দুইবার ইউজ হতে পারে, মানে 14-র অ্যান্সারও ডি হতে পারে, 16-র অ্যান্সারও ডি হতে পারে। আবার এটা জরুরি না যে হতেই হবে। আবার এই কথাটার ইমপ্লিসিট একটা মানে হচ্ছে সাম অফ দি প্যারাগ্রাফস মাইট নট বি ইন ইউজ, কোনো রকম ইউজই হলো না, এটাও হতে পারে। তো যেমন আমরা প্যারাগ্রাফ কোনো উত্তর পাই নাই, এটার মধ্যে কোনো উত্তর পাইনি। তারপরে কোয়েশ্চেন 22 থেকে 25 ছিল, এটাকে আমরা ম্যাচিং ফিচার বলি। মনে করেন কোনো রাইটার বা কোনো কিছুর সাথে কোনো সায়েন্টিস্টের নাম থাকে, কোনো কোম্পানির নাম থাকে, বা কিছুর একটা নাম থাকে, বা কোনো একটা শব্দ থাকে, এই শব্দের সাথে আমাদের কিছু ইনফরমেশন ম্যাচ করতে হয় প্যাসেজ পড়ে। তো এখানে যেমন আমরা এই 22, 23, 24, 25-এর অ্যান্সার দিয়েছি ABCD, এটা কোনো প্যারাগ্রাফ না, এটা একটা নাম। MGM যেমন একটা কোম্পানি, আমরা বলেছিলাম টম এন্ড জেরি যে বানাতো কোম্পানি, সো ওইটা যখন একা একা থাকলো, কোনো কোম্পানির সাথে মার্জ করলো না, তখন তারা তাদের ইনফ্লুয়েন্স হারিয়ে ফেললো। সো মেজর এন্টারটেনমেন্ট বডিজ দ্যাট হ্যাভ রিমেইন ইন্ডিপেন্ডেন্ট হ্যাভ লস্ট দেয়ার ইনফ্লুয়েন্স। সো এইটা একটা জিনিস। এবং তারপর আমরা মাল্টিপল চয়েস বলেছিলাম, এটা টিপিক্যাল মাল্টিপল চয়েস না, এটা একটু স্পেশাল টাইপ অফ মাল্টিপল চয়েস, যেখানে আপনাকে পুরো জিনিসটা না পড়লে আপনি ঠিক আসলে, বা পুরো জিনিসটার অর্থ না বুঝলে আপনি করতে পারবেন না, এটা ঠিক ধরতে পারবেন না এটা কি। সো এইটা তারপরেও যাদের কঠিন লাগে বা লাগছে, একটা হলো আপনি ভিডিওটা আবার দেখতে পারেন, অথবা এই যে এই টাইটেলটা, এই কি জানি আজকে টাইটেল ছিল, হুইল অফ ফরচুন, এইটা আপনি বই থেকে বের করে, ইন্টারনেট থেকে বের করে আবার দেখতে পারেন। তবে আরেকটা জিনিস সাধারণত এই ক্লাসের পরে অনেকেই একটু কঠিন কঠিন বলে বা একটু হতাশ হয়ে যায় যে ভাই এটা পারতেছি না, খুব কঠিন। এই জন্য আমি অনেককে একটা বই রেফার করি ইয়ের জন্য, কি বলে আপনার শুরু করার জন্য। সেটা হলো এই আইএলস প্র্যাকটিস টেস্ট প্লাস। আইএলস প্র্যাকটিস টেস্ট প্লাস এই বইটা আমি একটু বলি মানুষকে করার জন্য, প্রাথমিক অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে শুরু করার জন্য। কেন দেখেন, কারণ আপনি মনে করেন কেমব্রিজের বই বলেন বা যে কোনো বইটই বলেন, আপনি শুধু অ্যান্সার পেয়ে যাবেন ওখানে, শুধু একটা অ্যান্সার যে অমুক 14 নম্বরের অ্যান্সার ডি, কিন্তু আমি বুঝতেছি না কেন ডি, এবং আমার জিজ্ঞেস করারও কেউ নাই। তাহলে দেখেন আপনি এই যে এই আইএলস প্র্যাকটিস টেস্ট প্লাসে এই যে আমাদের আজকের প্যাসেজ হুইল অফ ফরচুন, এবং এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেটা এখানে মার্ক করা আছে। এবং আপনি দেখবেন যে বইয়ের পিছনে যে অ্যান্সারটা দেওয়া আছে, সেই যেমন আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 21-এ আমাদের মাহি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলেন যে 21-এ হবে নাকি জি হবে। তো এখানে দেখেন প্রথমে অ্যান্সারটা দিয়ে দিয়েছে জি, তো আপনি লোকেটে ক্লিক করলে সে প্রথমে আপনার বলে দিবে যে এই যে কোয়েশ্চেন নাম্বার 26 এই প্যারাগ্রাফে আছে। তারপরে সে আবার যদি আপনি এক্সপ্লেইন দেন, এক্সপ্লেইনে ক্লিক করেন, মানে এটা তো বইয়ের মধ্যে তার ক্লিক করার কিছু নাই, বইতে আপনি পিছনে দেখবেন, যদি এক্সপ্লেইন দেন তখন সে এক্সপ্লেইন বলছে যে কোয়েশ্চন নাম্বার 21 ছিল দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডিজিটাল রেভলিউশন কুড আন্ডারমাইন দ্য জায়ান্ট এন্টারটেনমেন্ট কোম্পানিজ, এবং সিমিলার ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ ছিল ইট রিমেইনস টু বি সিন ওয়েদার দ্য latest technology will weaken those great companies or make them stronger than ever. So after reading paragraph G, undermine and weaken have the same meaning in the context. In this context, thus the correct answer is question 21 for G, should be G. So এইভাবে একটা ছোট্ট ব্যাখ্যা দেওয়া আছে। তো আপনি যদি, যারা রিডিংয়ের একটু প্রাথমিক পর্যায়ে আছেন, তারা যদি আমার যে নিয়মটা আমি বলেছি যে কোনো কিছু শর্টকাট না করে আপনি আরাম করে বুঝবেন, বুঝে শুনে পড়বেন, সো তারা যদি এই কাজটা করেন যে বুঝে শুনে যদি পড়েন, তাইলে আপনার একটা তো উপকার হবে যে আপনি বুঝে বুঝে সময় নিয়ে সব কিছু অর্থ করে আপনার রিডিংয়ের স্পিড গেইন করা কিংবা কারেক্টনেসের দিকে খেয়াল করছেন। আর পাশাপাশি এই বইটা আইএলস প্র্যাকটিস টেস্ট প্লাসের খুব সম্ভবত 2টা বই আছে,
এরকম কোনো বই, এই বই কিংবা এরকম কোনো বই যেখানের মধ্যে একটু ব্যাখ্যা দেওয়া আছে, যখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করছেন তখন আপনার ইয়েগুলো একটু কনফিউশনগুলো একটু দূর হবে, যে আপনার মনে হবে যে হ্যাঁ কেন এটার অ্যান্সার এটা, আমি ভুল করেছি ঠিক আছে, তখন একটু বুঝেও আসবে। নাহলে হয় কি শুধু অ্যান্সারটা দেখলেন, আপনাকে কেউ বললো যে হ্যাঁ এটা অ্যান্সার, কিন্তু তারপর আর মনে থাকে না যে মানে তারপর আর বুঝেন না যে কেন এটা অ্যান্সার হলো, কারণ আপনি আপনার যুক্তিতেই ঠিক থাকেন, ওদিকে একটা অ্যান্সার দেন। আচ্ছা, সো এখানেই আমাদের আজকে এই পর্যন্ত। আর হলো আপনাদের যেটা বলেছিলাম যে আপনারা কিন্তু রিডিং প্যাসেজ মার্ক করতে থাকেন, মানে আপনাদের জন্য কঠিন যেটা সেটা আপনারা বের করতে থাকেন। বের করলে পরে আমরা যখন যদি পরবর্তীতে কখনো ইয়ে হয়, আমি আসলে যদি বলছি বা পরবর্তীতে কখনো লাইভ হয় বলছি এই জন্য যে এটা যেহেতু রেগুলার আমি করার কোনো কথা দিতে পারছি না। সো আপনারা একটু আমাকে জানালে তারপরে আমরা ইয়ে করতে পারবো, মানে আমরা এটা যদি তখন ওই ওই রিডিং প্যাসেজটা আপনার জন্য যেটা কঠিন লাগে সেই কঠিন রিডিং প্যাসেজটা আমরা সলভ করতে পারবো, যদি সহজভাবে আপনাকে বোঝানো যায় আর কি। সো এইভাবে আপনারা প্রত্যেকেই একটা করে ইয়ে শুরু করতে পারেন, মানে একটা করে প্যাসেজ আইডেন্টিফাই করতে পারেন যে এই প্যাসেজটা আমার কাছে খুবই কঠিন লাগে, বা এই কোয়েশ্চেন টাইপটা, বা এই মানে সিঙ্গেল কোনো কোয়েশ্চেন না হোক, আপনি পার্টিকুলার কোনো প্যাসেজ আপনার খুব কঠিন লেগেছে সেটা আপনি আমাকে বলেন, আমি তাহলে ওইটাই করবো, কারণ আমি গত 2-3 দিন যা করছি সেটা আমি নিজে থেকে বের করে করে করছি, এগুলো আমার পরিচিত প্যাসেজ। সো একটা অপরিচিত প্যাসেজ দিয়ে যদি বোঝানো যায় সঠিকভাবে তাহলে একটা ভালো জিনিস। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সেশন এই পর্যন্তই।